আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত প্রিয় ডিজিটাল মার্কেটিং ভাইরা, আশা করছি প্রত্যেকেই আল্লাহ তালার মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই দশম ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের কাস্টমার সার্ভিস ক্লাসে। এবং আমি আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের ক্লাসে অ্যাড হয়েছেন প্রত্যেককেই। আমি শুরুতে একটা কথা বলে রাখি যে আজকের ক্লাসের যে ভিডিওটা এটা আহ, সর্বোচ্চ চেষ্টা করা হবে পাবলিশ না করার জন্য। সেই হিসাবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যেন নোট ডাউন করা যায়, খাতা কলম সাথে নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। জি, সাব্বির ভাই আমাকে একটু মেসেজ করবেন যে আমি রেকর্ড অন করেছি, এটা কমপ্লিটলি রেকর্ড দেখাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। জি, জি দেখাচ্ছে। হ্যাঁ, রেকর্ড দেখাচ্ছে। ও সরি সরি, আমি খুব মিস্টেক করছি। আমার আসলে ল্যাপটপে হেডফোন লাগানো ছিল যে আমি খেয়াল করিনি, আমার হেডফোন কানেও দেইনি, এজন্য আমি কোনো রকম আওয়াজ পাচ্ছিলাম না। আচ্ছা, জাযাকাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মূলত আমাদের ক্লাসটা হলো ইন্ট্রোডাকশন টু কাস্টমার সার্ভিস, অর্থাৎ কাস্টমার সার্ভিস নিয়ে আজকের আমাদের আলোচনা। সাথে আমরা আলোচনা করব কপি রাইটিং এবং কন্টেন্ট রাইটিং নিয়ে। তো এখন প্রথমেই একটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে, যে কাস্টমার সার্ভিস নিয়ে আমাদের ফেসবুক অ্যাডস মার্কেটিং এ কেন আলোচনা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনাদের থেকে যেতে পারে, যে এখানে আমরা অ্যাড রান করতে শিখতে এসেছি, আমরা অ্যাড রানই শিখবো। সুতরাং এখানে আমরা অন্য কিছু জানার খুব একটা প্রয়োজন মনে করি না বলে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। কিন্তু এখানে উত্তর হলো, আমি প্রত্যেকটা কোর্স এমন ভাবে সাজিয়েছি যে ওভারঅল আমার ক্লাসে যারা যুক্ত হবে, শিক্ষক হোক, ডিজিটাল মার্কেটার হোক, অথবা যে কোনো পেশা শ্রেণীর ব্যক্তি আমার এই এই কোর্স হোক বা আমার যে কোনো কোর্সে যুক্ত হোক, তারা প্রত্যেকেই তাদের বেসিক টু অ্যাডভান্সের প্রত্যেক দিকে সমস্যাটাকে সামনে রেখেই, আমি এটাকে বলতে পারেন যে অল স্কিলস কোর্স। যে এই ব্যক্তিটা চলার জন্য, যে রিলেভেন্ট কাজের জন্য আসছে, এটাতে চলার জন্য তার কি কি বিষয় লাগবে বা কোন কোন বিষয় তার সামনে ফেস করতে হয়, এটাকে সামনে রেখেই মূলত কেন্দ্র করে আমি আমার কোর্স মডিউলটা সাজিয়ে থাকি এবং সেই হিসাবে আলাপ আলোচনা করে থাকি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য আমি এটা রেডি করেছি। আপনারা যেহেতু, আমাদের এখানে অনেকে শিক্ষক আছেন এবং আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছি এবং করব, এবং অনেকেই করার চিন্তা ফিকির করছি। এবং বিশেষ করে যেহেতু ফেসবুক অ্যাডস মার্কেটিং এ আপনারা যুক্ত হয়েছেন, অবশ্যই আপনাদের অনেক ক্লায়েন্ট থাকবে, অনেককে আপনারা সার্ভিস প্রদান করবেন, এবং হলো বিভিন্ন রকমের ব্যক্তির আপনার সাথে মেসেঞ্জার কিংবা ফোন কলে যুক্ত হবে। তো সে জায়গা থেকে আপনারা যেন এটাকে প্রপার ভাবে গাইড করতে পারেন, তাদেরকে যেন এই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, এটার জন্য কাস্টমার সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এই কাস্টমার সার্ভিস সম্পর্কে যদি আমাদের ন্যূনতম জ্ঞান না থাকে এবং আমাদের জানা না থাকে, তাহলে হর হামেশাই কিন্তু আমরা কাস্টমার হারিয়ে ফেলবো। এবং সেটা আমরা খুঁজে পেতে খুব টাফ হবে যে আমাদের কাস্টমার আসলে কেন টিকছে না। কাস্টমার টিকার জন্য প্রথম শর্তই হলো আপনি কাস্টমার সার্ভিসে এক্সপার্ট কিনা, বা আপনার কাস্টমার সার্ভিসে কোনো লিকেন্স আছে কিনা, এটাকে আপনি খুঁজে বের করা। যখন আপনি এই জায়গাটা থেকে ইমপ্রুভ করে ফেলবেন, আপনার কাস্টমার সার্ভিসে আপনি সর্বোচ্চ ইফোর্ট দিবেন, তখন কিন্তু আপনার যে কোনো কাস্টমার আপনার অনুগত হয়ে যাবে। এবং বিশেষ করে কাস্টমার যদি আপনার প্রতি প্রচন্ড রাগীও হয়, কাস্টমার যদি আপনার প্রতি অসম্মানজনক আচরণও করে, আপনি কাস্টমার সার্ভিস এক্সপার্ট হয়ে থাকেন, সেই অসম্মানজনক আচরণ করা ব্যক্তিটি এবং আপনার উপর রাগান্বিত হওয়া ব্যক্তিটি, ইভেন আপনার শত্রু পর্যন্ত আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য থাকবে। এর কারণ হলো, সে আপনার কাছ থেকে সবচেয়ে বেস্ট একটা কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স পেয়েছে। সো সে জায়গা থেকে মূলত আমার এই কাস্টমার সার্ভিস এবং কপিরাইটিং এর যে কন্টেন্ট রাইটিং এই মডিউলটা এক্সট্রা আমি করেছি, এটার মূল উদ্দেশ্য হলো আমার এটা। তো সুতরাং সেই জায়গা থেকে আজকের ক্লাসটি খুব খুব খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করছি যারা আমার সাথে আজকে যুক্ত হয়েছেন প্রত্যেকে এটাতে যথেষ্ট মনোযোগ দিবেন, এবং আপনার জীবনের জন্য এটা শুধুমাত্র যে আপনার কোনো বিজনেস বা আপনার কোনো পেজ অথবা উম, আপনি নির্ধারিত কোনো একটি বিষয়ের সাথে আসলে এটা আপনি যুক্ত করার কোনো ওয়ে নেই। কারণ হলো আপনার এই কাস্টমার সার্ভিস আপনার পড়ালেখার জীবনে লাগবে, আপনার শিক্ষকতার জীবনে লাগবে, আপনার ব্যক্তিগত পার্সোনাল জীবনে লাগবে। এই কাস্টমার সার্ভিসে কিন্তু আপনার সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ হলো কাস্টমার সার্ভিস মানেই হলো আপনি অন্যের সাথে কি ধরনের বিহেভিয়ার করবেন, আপনি আপনার সামনে আসা ব্যক্তিটার সাথে কি ধরনের আচরণ করে তাকে আপনি ইমপ্রেস করবেন, তাকে আপনি কন্ট্রোল করে নিজের আয়ত্তে রেখে দিবেন। এটাই হলো সবচেয়ে বড় মূল বিষয়।
সুতরাং চলেন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। কাস্টমার সার্ভিস, ইন্ট্রোডাকশন টু কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস কি জিনিস, এটা যদি আমরা একদম সংক্ষিপ্তভাবে বলি, কাস্টমার সার্ভিস হলো গ্রাহকের চাহিদা বুঝে তাকে সঠিক তথ্য, সহায়তা ও সমাধান প্রদান করার প্রক্রিয়া। এই সঠিক তথ্য, সহায়তা এবং সমাধানের প্রক্রিয়াটা বিক্রয়ের আগেও হতে পারে, বিক্রয়ের সময়ও হতে পারে, আবার এই কাস্টমার সার্ভিসটা আপনার বিক্রয়ের পরবর্তী সময়ে হতে পারে। আমি আবারও বলছি যে কাস্টমার সার্ভিস হলো গ্রাহকের চাহিদা বুঝে তাকে সঠিক তথ্য, সহায়তা ও সমাধান প্রদান করার প্রক্রিয়া। এটা বিক্রয়ের আগে, বিক্রয়ের সময় কিংবা বিক্রয়ের পরবর্তী সময়েও হতে পারে। একজন কাস্টমার সার্ভিস প্রফেশনালের মূল লক্ষ্য হলো যে গ্রাহককে সন্তুষ্ট করা, বিশ্বাস তৈরি করা কাস্টমারের ভিতর, এবং একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা কাস্টমারের সাথে। কারণ আমাদের বিজনেসটা একদিনের জন্য না, বরং আমরা যত জীবন বাঁচবো এবং আমাদের পরবর্তী জেনারেশন যত জীবন বাঁচবে, এই আমাদের বিজনেসটার সাথেই কাস্টমাররা লেগে থাকবে। সুতরাং আজকের কাস্টমারই কিন্তু আপনার আগামীর ভবিষ্যৎ। সেটা একটা ছোট বাচ্চা হতে পারে, সেটা একজন বড় ব্যক্তি হতে পারে, সেটা নারী পুরুষ যে কেউ হতে পারে। সুতরাং ভালো কাস্টমার সার্ভিস শুধুমাত্র সমস্যা সমাধান না, এটা হলো এমন একটি অভিজ্ঞতা তৈরি করা যাতে কাস্টমার বারবার ফিরে আসে এবং অন্যদের কাছে আমাদের ব্র্যান্ডের প্রশংসা করে। আপনি বিষয়টা খেয়াল করবেন যে এই যে ছোট একটা কথা, যে কাস্টমার সার্ভিস যে শুধুমাত্র আপনি একটা সমস্যার সমাধান করবেন বিষয়টা এমন না, বরং এটা আপনি এমন একটা অভিজ্ঞতা তাকে প্রদান করা যেন সে বারবার আপনার কাছে ফিরে আসে। সে আপনার উপর রাগ করে চলে যাবে কিন্তু আপনাকে ভুলতে পারবে না। সে আপনার উপর রাগ করে অন্য দোকানে যাবে কিন্তু সে অন্য দোকানের উপর সন্তুষ্ট হতে পারবে না, আপনাকে সে ভুলতেই পারবে না। সে যেখানেই যাবে, যেভাবেই যাবে, যেখানেই প্রোডাক্ট কিনতে যাবে, যেখানেই কোনো বন্ধুত্ব করতে যাবে, সে প্রথমেই চিন্তা করবে যে আমি প্রথম যে দোকানটাতে গিয়েছিলাম সবচেয়ে বেস্ট একটা কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স আমি পেয়েছিলাম, সেই কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্সের মতো আর কোথাও আমি পাইনি, আর কোথাও পাইনি। এই যে একটা অভিজ্ঞতা, তাকে আপনি সুন্দর অভিজ্ঞতা দিয়েছেন, এটাই আপনার জীবনের জন্য তার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া। সে আর কোথাও কেনাকাটা করে এই ভালো থাকতে পারবে না, সন্তুষ্ট হবে না। সে কোথাও আপনাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারবে না। ইভেন একটা সময় সে নিজে থেকে আপনার কাছে চলে আসবে এবং অন্যদের কাছে আমাদের ব্র্যান্ডের প্রশংসা করবে। যখন আপনার এখান থেকে চলে যাবে, সে যেখানেই যাক, সে প্রথমেই বলবে যে প্রোডাক্ট যেমনই হোক, কাস্টমার সার্ভিসটা কিন্তু মামা সেই ছিল। আমার প্রোডাক্টটা যেমনই হোক, কাস্টমার সার্ভিসটা কিন্তু মামা সেই ছিল। সুতরাং এই যে ব্র্যান্ডিংটা সে করে দিচ্ছে, এই ব্র্যান্ডিং এর ফলে কিন্তু একজন কাস্টমারের মাধ্যমে আরো 10 জন কাস্টমার আপনার আসবে। এজন্য বলে কাস্টমার কাস্টমার টানে, কাস্টমার কাস্টমার টানে। সুতরাং আপনি কাস্টমার সাথে যত সুন্দর বিহেভিয়ার করতে পারবেন, কাস্টমারকে যত দ্রুত এবং সহজে তাকে আপনি আপনার প্রতি লয়াল করতে পারবেন, আপনার ব্যবসার গ্রোথ তত বেশি দ্রুত ডেভেলপ হবে। আমরা এই কাস্টমার সার্ভিসটা কেন শিখবো? কারণ হলো আহ, আমরা এই কাস্টমার সার্ভিস ক্লাসটার পর আমরা জানতে পারবো যে কাস্টমার সার্ভিসের এই বেসিক থেকে অ্যাডভান্সের একটা ধারণা এবং প্রফেশনাল কমিউনিকেশন স্কিল ব্যবহার করা, অভিযোগ অর্থাৎ প্রবলেম সলভিং, এবং হলো কাস্টমার হ্যান্ডেল করতে পারা, এবং কাস্টমার সন্তুষ্টি এবং লয়ালিটি বাড়ানো। কমিউনিকেশনের ক্লাসটা আমাদের সামনে হবে, এখানে আমরা জাস্ট ফর্মালিটি কিছু আমরা জানবো। এখন কথা হলো কাস্টমার কে, হু ইজ কাস্টমার? আপনার আসলে কাস্টমার কে? কাস্টমার হলো যার প্রয়োজন পূরণের জন্য আমাদের ব্যবসা পরিচালিত হয়, তিনি আমাদের কাস্টমার। যার প্রয়োজন পূরণের জন্য আমাদের ব্যবসা পরিচালিত হয়, তিনি আমার কাস্টমার। এখন সেই কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি, সেই কাস্টমারের কাছে আমরা সম্পর্ক বিক্রি করতে পারি, সেই কাস্টমারের কাছে আমরা কথা বিক্রি করতে পারি, সেই কাস্টমারের কাছে আমরা যে কোনো তথ্য আদান প্রদানও বিক্রি করতে পারি। অর্থাৎ যে কোনো ক্যাটাগরি থেকে আপনি কারোর সাথে সম্পর্ক গড়তে যাবেন, সেটা সেটা আপনার কাস্টমার সার্ভিসের আওতার মধ্যেই পড়বে। সাধারণভাবে আমরা কাস্টমার বলতেই বুঝি যারা আমাদের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে, সেই প্রোডাক্টটা ভিজুয়াল হইতে হয়, যেটা দেখা যায়। কিন্তু আমি এক্ষেত্রে বলি যে কাস্টমার শুধুমাত্র ভিজুয়াল প্রোডাক্ট কেনাতেই সীমাবদ্ধ না, বরং আমাদের সাথে সম্পর্কিত যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আপনার কাস্টমার। ইভেন আপনার এই আপনজন, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার স্ত্রী,
আপনার আশপাশের বন্ধু বান্ধব সহ যারা আছে প্রত্যেকেই আপনার একজন কাস্টমার। সুতরাং সেই কাস্টমারের সাথে আপনি কিভাবে বিহেভিয়ার করছেন সেটা কিন্তু সম্পূর্ণ ভেরি করবে আপনার কথোপকথন তাকে আপনার ইমপ্রেস করার বিষয়ের উপর। এটা আপনার নির্ভর করবে আপনাকে সে কতটুকু সম্মান শ্রদ্ধা করবে, আপনার কাছে সে আসবে কি আসবে না, আপনাকে সে ভুলে যাবে কি যাবে না। এজন্য আমাদের কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা কাস্টমারকে এমন ভাবে দেওয়া উচিত সে মরে যাবে, মৃত্যুর পরেও সে মানে জেগে উঠে পুনরায় আপনার কথাই সে বলতে হবে, এমন ভাবে তাকে আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে। সুতরাং কাস্টমার শুধু টাকা দেওয়া মানুষগুলো না। কাস্টমার কারা? তিনি আমাদের ব্যবসার কেন্দ্রবিন্দু, সাফল্যের মূল চাবিকাঠি এবং হলো আমাদের ব্র্যান্ডের ভবিষ্যৎ। আমি একটু আগে বলেছিলাম আমাদের আজকের কাস্টমার আগামীর ভবিষ্যৎ। সুতরাং এখানে আমাদের খুবই কেয়ারফুলের সাথে কাজ করতে হবে, খুবই কেয়ারফুলের সাথে সবগুলো বিষয় হ্যান্ডেল করতে হবে। আমরা যত সামনে যাব আমরা আরো ভালো কিছু জানতে পারবো। ওকে, এখন আসলে আমরা ভালো কাস্টমার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আগে তো জানতে হবে কাস্টমার কি চায়, রাইট? কাস্টমার আমাদের কাছে কি চায় এটা জানার জন্য সবচেয়ে সহজ ওয়ে হলো যে কাস্টমারের প্রত্যাশা কি। কাস্টমার আমাদের কাছে চায় যে আপনি যখন ইমাজিন করবেন, আপনি যখন চিন্তা করবেন, যেমন মনে করেন একদম সহজ সিম্পল ভাবে যদি বলি, আমি আশা করছি আপনার এটা নেগেটিভলি নিবেন না, যে আপনার সবচেয়ে কাছের প্রিয় মানুষ, আমাদের এখানে যারা আছে প্রত্যেকের আশা করছি কারো না কারো কোনো প্রিয় মানুষ আছে, এবং এটা ছেলে মেয়ে হোক, এটা স্ত্রী হোক, অথবা আপনার যে কোনো ব্যক্তি হতে পারে, বন্ধু হতে পারে, যে আপনার সবচেয়ে কাছের যে মানুষটা, যে সবসময় আপনার খোঁজ খবর নেয় বা আপনার সাথে সম্পর্কে ডেভেলপে আছে, সেই মানুষটা আসলে আপনার কাছে কি প্রত্যাশা করে। যদি আমরা এটা বুঝতে পারি যে তার প্রত্যাশিত বিষয়গুলো, তখন কিন্তু তাকে আমাদের সন্তুষ্ট করাটা একদম ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক এভাবে প্রতিটা কাস্টমারের কিন্তু একটা চাওয়া থাকে এবং চাহিদা থাকে, সে আপনার কাছে কি চায়। তো কাস্টমার প্রথমত আমার আপনার কাছে চাবে দ্রুত সেবা প্রদান করা। সে আমার কাছ থেকে যে জিনিসটা চায়, যে জিনিসটা আমার কাছ থেকে নিতে এসছে, ওই বিষয়টা নিয়ে যেন আমি তাকে দ্রুত সেবা প্রদান করি। একটা সম্মানজনক আচরণ আমার কাছ থেকে প্রত্যাশা করে। সে আমার কাছে এসে যখন কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবে, অথবা আমার কাছে সে কথোপকথন করতে আসবে, তখন সে চায় তাকে আমি মূল্যায়ন করি। সে যে কথা বলছে সেটা যেন আমি বুঝার চেষ্টা করি। সে যখন আমার সামনে আসবে তাকে যেন আমি মানে তার এক্সপিরিয়েন্সটা এমন ভাবে দেওয়া যেন অন্য সকল সকল কাস্টমার থেকে তাকেই বেশি আমি মূল্যায়ন করতেছি, এভাবে নিজেকে প্রেজেন্ট করা তার সামনে। এজন্য সে আমাদের কাছে একটা সম্মানজনক আচরণ আশা করে। আমাদের সামনে আরো আরো এই বিস্তারিত আমরা বিষয় জানতে পারবো সামনের এই টপিক গুলো থেকে, যে সম্মানজনক আচরণটা আসলে আমরা কিভাবে করতে পারি। সঠিক তথ্য প্রদান। কাস্টমার আপনার কাছে এসছে সঠিক তথ্যের জন্য, আপনি যেমন আমরা ওই যে অনেক সময় বিভিন্ন জায়গায় দূরে কোথাও গেলে অচেনা জায়গাতে আমরা কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে, ভাই ওই উমুক জায়গাটা কোথায়, ভাই বলে যে এই যে সামনে, একটু সামনে। ভাই এই সামনে তো আর জীবনে শেষ হয় না, সামনে যায় আবার জিজ্ঞেস করলে ও কই সামনে, সেও কই সামনে। এই সামনে যাইতে যেতে আমাদের একদম এই সময় শেষ, সবকিছু শেষ, কিন্তু সেই সামনে আর শেষ রাস্তা ফুরায় না। আপনাদের হয়তো মনে থাকার কথা, ছোটবেলা যখন আমরা নানির বাড়িতে নানির বাড়ি বা কোথাও বেড়াতে যেতাম, তখন বেড়াতে যাওয়ার ফলে ছোট তো ছোটই, যখন রাস্তা অনেক দূর মনে হতো, জিজ্ঞেস করতাম যে নানির বাড়ি আর কত দূর, তখন দেখে তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে গাছটা দেখা যাচ্ছে, এর পিছনে হলো মূলত তোমার নানুর বাড়ি। তো ওই গাছ কিন্তু আর আমাদের জীবন থেকে শেষ হয় না, ওই গাছ যায়, আরো গাছ যায়, আরো বাড়ি যায়, আরো বহুত কিছু যায়, কিন্তু আমাদের সেই বাড়ি আর আমাদের কাছে আসে না। তো এজন্য সঠিক তথ্য প্রদান করা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। যে এখানে দুইটা বিষয়, আমরা যখনই আমাদের কাছে কোনো ব্যক্তি তথ্যের জন্য আসবে, যদি সে বিষয়ে আমার জানা থাকে আমি অবশ্যই তাকে সঠিক তথ্যটি প্রদান করব। আর যদি জানা না থাকে, কোনোভাবেই তাকে আমি মানে ওই তথ্য প্রদান করতে যাব না। জাস্ট এটুকু বলে দিব, ভাই আমি এই ব্যাপারে তো আমার অজানা, আপনি উমুক, অর্থাৎ এমন একজন এমন একজন ব্যক্তির কাছে আপনি বিষয়টাকে রেফার করবেন যে ব্যক্তি এই বিষয়ে জানে। ঠিক আছে? যে ব্যক্তি এই বিষয়ে জানে তার কাছে আপনি রেফার করে দিবেন। ফলে এই ব্যক্তিটা কিন্তু জীবনে কখনোই আপনাকে ভুলতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এটা খেয়াল রাখবো যে তথ্য দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাতে যেন কখনোই আমাদের কোনো গরমিল না হয়। সমস্যা সমাধান কাস্টমার চায়, আমাদের বিগত অনেকগুলো ক্লাসে হয়তো আমরা বলেছি কিছু বিষয়, যে কাস্টমার চায় সমস্যা সমাধান, যে সে একটা সমস্যায় আছে, তার হৃদরোগের সমস্যা আছে, তার একটা এই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তার অনেক ধরনের সমস্যা হয়, আমরা সামনে আরো দেখব। এই ধরনের সমস্যা সমাধান সে চায়, যে তার সমস্যা সমাধানটা আমাদের কাছে আছে কি নেই।
অনেক সময় দেখা যাবে যে আমাদের কাছে তার সমস্যার সমাধান আছে, শুধুমাত্র তার সাথে বিহেভিয়ার ভালো না হওয়ায়, সঠিক তথ্য প্রদান করতে না পারায় আমি কিন্তু তার সমস্যার সমাধান করতে পারলাম না এবং সে আমার কাছ থেকে চলে গেল। ঠিক আছে? ফলো আপ ও কেয়ার, যে কাস্টমার উপরে সবগুলো জিনিস আশা করার পরেও আরেকটা বিষয় চাই, যে আমি তার কাছ থেকে যে প্রোডাক্টটা আমি কিনলাম, এই প্রোডাক্টটা কেনার পরে আমি এটা এই কতটুকু এই ব্যবহার করে ভালো পেলাম, এই ব্যাপারে সে খোঁজ খবর নিক, সে আমাকে ফলো আপ করুক। এটার একটা কেস স্টাডি আমি আপনাদেরকে জানাবো। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি চিটং এর একটা এই অনলাইন শপ থেকে আমি দুইটা পায়জামা কিনেছিলাম। আজকে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে স্যার, আপনি এই অমুক বলছিলেন? হ্যাঁ আমি অমুক বলছি, কি ব্যাপার বলুন। যে আপনি আমাদের এই সম্ভবত আইলিন না কি জন একটা নাম, আমি এই মুহূর্তে ভুলে গেছি আনফরচুনেটলি। আমাদের কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট বাই করেছিলেন এত বছর আগে। আহ, আহ, তো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তো আমি বললাম যে আসলে প্রোডাক্টটা আমার ছিল না, অন্যের জন্য আমি বাই করেছি, বাট এটার এক্সপিরিয়েন্স বলতে আমি তার কাছ থেকে ভালো জেনেছি। তো সে কিন্তু এটার ফলে এই এখানে দুইটা কাজ একসাথে হয়েছে, সে আমার কাছ থেকে ফিডব্যাকও নিয়েছে, ফলো আপও হয়েছে। ফলো আপের ফলে সে আমার কাছে আরেকটা মার্কেটিংও করেছে। সে বলেছে স্যার, সবকিছু ঠিক আছে, আমরা আপনার প্রতি সন্তুষ্ট। আমি আপনাকে একটি তথ্য দিতে চাই, কি যে আপনি তখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা 1600 টাকা নিয়েছিলেন, আমাদের কিন্তু নাও রিসেন্টলি একটা আমরা অফার এই লঞ্চ করেছি। আপনি যদি আমাদের কাছ থেকে পুনরায় এই প্রোডাক্টটি বাই করেন, তাহলে আপনার জন্য পার্সোনাল এক্সট্রা একটা ডিসকাউন্ট আমরা দিব। 1600 টাকার প্রোডাক্টে আমরা আপনাকে 1200 থেকে 1300 টাকায় দিব। এবং এটার সাথে সাথে আরেকটা তথ্য আমাকে দিয়েছে, দেখেন, যে ফলো আপ, সমস্যা সমাধান, সঠিক তথ্য প্রদান করা, সম্মানজনক আচরণ এবং দ্রুত সেবা, প্রত্যেকটার এই একটা কেস স্টাডি আমি মনে করি এনাফ হয়ে যাবে যদি আমি আপনাদেরকে বুঝাতে পারি। তার মার্কেটিংটা কি করলো, এটা বলার পর আমাকে অফার এই এই অফার আমাকে জানালো যে আমার এই অফার আছে। তো আমি বললাম যে ঠিক আছে, যে আমারও তো অনেক কিছু কেনাকাটা করতে হয়, পায়জামা পাঞ্জাবি ইত্যাদি আদার্স অনেক কিছু। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমার জন্য একটু সহজ হয়, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার যে পায়জামাগুলো আছে রিসেন্টলি যেগুলো আপনি সেল করছেন, এটার বেশ কিছু পিক আমাকে দেবেন। ইভেন সে আমাকে বলেছিল যে তাদের স্টকে বেশ ভালো পাঞ্জাবি আছে। তো সেই পাঞ্জাবিগুলো আমি বলছি যে ঠিক আছে, যেহেতু বেশ পাঞ্জাবি আছে, আমি মানে সাদা, এই সাদা কালার অথবা আপনার এই ধরনের ডিজাইন অথবা ডিজাইন ছাড়া বিভিন্ন ধরনের এই ড্রেস আমার অনেক সময় প্রয়োজন হয়। সো আমাকে আপনি পাঞ্জাবির যেই এই পিকগুলো আছে আপনি আমাকে এটাও দিতে পারেন, যেহেতু এটা আমার সচরাচর যেখান থেকে হোক আমার কিনতে হয়। সো আমি আপনার এখান থেকে আমি এটা কেনার ট্রাই করব। তো এটা বলার পর আমাকে বললো যে স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতগুলো পিক তো আসলে হোয়াটসঅ্যাপে দেওয়াটা এটা আপনি পরবর্তীতে কেটে যেতে পারে বা ইত্যাদি হতে পারে, আমি আপনাকে একটা সহযোগিতা করতে পারি। ইয়েস, বলুন কি সহযোগিতা। আমি আপনাকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, এটা ভালো। কিন্তু আমার ওই মুহূর্তে মাথার মধ্যে ঘুরতেছিল যে আসলে তার যে ওয়েবসাইট থেকে আমি কিনবো, এখানে তো আমি এক্সট্রা একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছি। তো ওয়েবসাইট থেকে যখন আমি যাব, তখন কিন্তু এখানে হাই এই ডিমান্ডেবল এই প্রাইস থাকবে, ওই প্রাইসের বাইরে কিন্তু আমি কিনতে পারবো না। তো এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে হুট করে সে আমাকে বলে, স্যার আপনার জন্য আরেকটা স্পেশাল অফার আছে, কি যে আপনি ওয়েবসাইট ঘুরে আপনার যেই প্রোডাক্টটাই আপনার পছন্দ হবে, কোনো সমস্যা নেই, আপনার যতগুলো প্রোডাক্ট পছন্দ হয় আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে স্যার ভাইয়া আমার এই প্রোডাক্টগুলো আমার পছন্দ হয়েছে। আপনি জানালে আমি ওয়েবসাইটের সেই প্রাইস থেকেও আমি স্পেশাল একটা প্রাইসে আমি আপনাকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব। তাহলে আমাকে বলেন, আমি যদি এই মুহূর্তে কিংবা পরবর্তী কখনো অথবা আপনারা কখনো আমার কাছে সাজেশন চান যে স্যার আমার এই কেনাকাটা প্রয়োজন, আমি কোথায় যাব, আমি কি তাকে সাজেস্ট করব নাকি অন্য কাউকে সাজেস্ট করব? আমি তো এখানে বলতে পারি যে বরং এই 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 সুন্দর কাস্টমার সার্ভিসের ফলে আমার নিজেরও যদি পাঞ্জাবি পায়জামার বিজনেস থাকে, আমার নিজেকে আপনার কাছে এক্সপ্লেন করতে ভুলে যাব, বরং তাকে আমি আপনার কাছে উপস্থাপন করব। কেন? আমি তার কাস্টমার সার্ভিসে কি হয়েছি, স্যাটিসফাই হয়েছি। আমি আশা করছি বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, যে একজন কাস্টমার মূলত মানে কি চায়, কি চাই সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। সো এখানে কাস্টমারের প্রত্যাশার ভিতরে আসলে আমাদের পুরো কাস্টমার সার্ভিসের যে ক্লাসটা আছে, এটা লাইভ কেস স্টাডি সহ অনেক কিছুই মানে হয়ে গেছে। আমার মনে হয় যে আজকের ক্লাস আর না নিলে কোনো অসুবিধা হবে না, বাট আমি ক্লাস কন্টিনিউ করছি এবং করব। ইভেন আজকের আমাদের এই গ্রুপ, আমাদের যে ফেসবুক অ্যাডস মার্কেটিং এর যে গ্রুপ আছে, এই গ্রুপ ডিসকাশনের একটা লাইভ এক্সাম্পল আমি আপনাদেরকে দিব, এবং আমি আশা করছি আপনারা ভালো এক্সপিরিয়েন্স সেখান থেকেও পাবেন। সো আমি সামনে যাচ্ছি। ওকে।
আপনি যদি একজন ভালো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হতে চান বা আপনি একজন এক্সপার্ট হতে চান, তাহলে আসলে আপনার কি কি গুণ থাকা প্রয়োজন? আপনার গুণ থাকা প্রয়োজন, প্রথমেই আপনার ভিতরে ভদ্রতা এবং পেশাদারিত্ব থাকতে হবে। 100%, 100%। 1%ও এদিক সেদিক হতে পারবে না। আপনি যদি বিন্দুমান অভদ্রতা হন, তাহলে আপনি আসলে প্রপার কাস্টমার সার্ভিস এক্সপার্ট নন, এক্সিকিউটিভও নন। বরং আপনি যেই কোম্পানির বা যেই কাজের জন্য আপনি কাস্টমার সার্ভিস দিতে যাবেন, ওই কাজ পুরোটা জ্বলে যাবে। 2 নাম্বার হলো অ্যাক্টিভ লিসেনিং। আমরা কমিউনিকেশন এই ক্লাসের মধ্যে আমরা অ্যাক্টিভ লিসেনিং কি জিনিস সেটা আমরা আরো খুব ভালো করে জানবো। যে আপনার কাস্টমারকে আপনার শুনতেই হবে। আমাদের সমস্যা হলো আমরা কারোর সাথে কথা বলতে গেলে তার কথা বলা শেষ হওয়ার আগেই আমি কথাটাকে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। একজন মানুষ কথা বলতে খুব আগ্রহী, কিন্তু তাকে বারবার থামিয়ে দিয়ে দিয়ে আমি কি করতেছি, আমি কথা বলতেছি। তখন হয় কি, আমার সামনে যে মানুষটা কথা বলছে, সে আমার প্রিয় মানুষ হোক, সে আমার কাস্টমার হোক, সে যে কেউ হোক, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনের মাথায় সে নিজেকে থামিয়ে দেয়। সে আর কখনো কথা বলতে চায় না। কারণ সে জানে কথা বলতে গেলে আপনি আটকিয়ে দিবেন। সে জানে কথা বলতে গেলে আপনি কি করবেন, আটকিয়ে দিবেন। সো সে কিন্তু আর তখন আপনার সাথে আর কথা বলতে চাবে না। তো এই অ্যাক্টিভ লিসেনিং গুলো আমরা আরো বেশ ভালো করে আমরা জানবো ইনশাল্লাহ। ধৈর্য আর সহানুভূতি থাকা। আপনার এখানে কাস্টমার এক্সিকিউটিভের মধ্যে আপনার ইমপ্যাথি এবং সিম্প্যাথি, দুইটা বিষয় অ্যাক্টিভ লিসেনিং এ, অর্থাৎ এই আমাদের কমিউনিকেশন স্কিলে আমরা এটা আরো ভালো জন্য এখানে জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যে ইমপ্যাথি সিম্প্যাথি আপনার 100% থাকতে হবে। এখানে প্রত্যেকটা 100% থাকা শর্ত। যদিও প্রত্যেকটার সাথে আমি 100% লাগাচ্ছি, কিন্তু প্রত্যেকটাই জরুরি। ইমপ্যাথি সিম্প্যাথি কি, আপনার কাস্টমারটা যিনি আসছে, তা সে বললো যে ভাই আমার তো বাবা মারা গেছে, আমার একটা কাফনের কাপড় লাগবে। আপনি বললেন যে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই, আমার কাছে কাফনের কাপড় আছে, আপনি নিয়ে যান। আপনি নিয়ে যান, খুশি হইলেন কেন? সে আপনার কাছ থেকে, কাস্টমার আসছে আপনার কাছ থেকে কাফনের কাপড়টা কেনার জন্য। ভাই এটা এটা কোন ধরনের বিহেভিয়ার? তার বাবা মরে গেছে, আপনার কাছ থেকে কাফনের কাপড় কিনতে আসছে, আপনি খুশি হয়ে তাকে দিয়ে দিলেন, মানে ভাই আমি আজকে অনেক লাকি যে আপনার কাছে আমি একটা কাপড়ের কাপড় বিক্রি করতে পারছি। নো, দিস ইজ রং। আপনি যেটা করবেন, যে সে আসছে, তার সাথে আপনি তার সুখে সুখাহত হবেন। যে ভাই আপনার জায়গায় যদি আমি হতাম বা আমার বাবাও ইন্তেকাল করতো, তাহলে হয়তো আপনার মতো আমি দুঃখ পেতাম, দুঃখ পেতাম, এটা বলে আপনাকে আপনার কাপড়টা দুঃখ এবং ভারাক্রান্ত মনে তার কাছে দিন। যে আল্লাহ তালা আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, জান্নাত দান করুন, সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ তালা যেন এই আমাদেরকেও তার উসিলায় মাফ করে দিন। এটা বলে যখন কাফনের কাপড়টা দিবেন, বিশ্বাস করেন আপনি শুধুমাত্র কাফনের কাপড় বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারবেন। জাস্ট আপনার কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স ভালো হওয়ার কারণে এবং তাকে ভালো দেওয়ার কারণে। সমস্যা সমাধান ক্ষমতা, দক্ষতা, প্রবলেম সলভিং দক্ষতা বা স্কিল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সামনে অনেক সমস্যা আসবে। আপনার সামনের মানুষটা, আপনার কাস্টমারটা আপনার সাথে অনেক ধরনের বিহেভিয়ার করতে পারে। সে আপনাকে একটা কথা বুঝাতে যাচ্ছে, বাট আপনি বুঝতেছেন না, না বুঝে আপনি প্রচন্ড রেগে গিয়ে তাকে দোকান থেকে বের করে দিলেন, তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। তার সাথে আপনি পার্সোনাল ইনবক্সে আপনাকে মেসেজ করেছে, সে একটা রং কথা বলতেই পারে, বলতেই পারে। আপনি চিন্তা করলেন যে দেখ, এই কথাটা তুমি বলতে পারলা, তোমার আমার প্রোডাক্ট তোমার কেনার দরকার নেই, তোমার মতো হাজারটা কাস্টমার আমার আছে। দিস ইজ রং থিওরি, 100% রং থিওরি। এটা কখনো করা যাবে না। কাস্টমার যদি আপনাকে আয়সা যদি একটা চরও মারে, তবু তার সাথে শুধুমাত্র বিজনেসের খাতিরে তার সাথে আপনি একবার, দুইবার, তিনবার আপনি তার সাথে এই ভালো ব্যবহার করতে পারেন, একাধিকবার করতে পারেন, সমস্যা নেই। এটার একটা কেস স্টাডি আমি আপনাদেরকে সামনে শোনাবো। এখানে জাস্ট আমি একটু বলে নিচ্ছি যে প্রবলেম সলভিং দক্ষতাটা কেমন। সম্ভবত আকিজ গ্রুপ অথবা প্রাণ আরএফএল গ্রুপের একজন এসআর, যে একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, সেখানে এসআর এর কাজ করার জন্য দোকানে দোকানে মাল ডেলিভারি দিবে। তো সেখানে যাওয়ার পর যেই একটা দোকানে সে গেল, যাওয়ার পরে তাকে দোকানদার দোকানে প্রবেশ করার আগে প্রচন্ড রকমের খারাপ ভাষায় গালিগালাজ করে দিল। কেন দিল? যে দোকানদারের কাছে কিছু মাল ছিল, প্রোডাক্ট ছিল ওই কোম্পানির, যেটা ড্যামেজ হয়ে যাওয়ার ফলে আগের যে এসআর ছিল সে প্রোডাক্ট আর ফেরত আনেনি। ফলে ওই বেচারার টাকাটা লস হয়েছে। এজন্য ওই ব্যক্তিকে আর কখনো অর্ডারও দেয়নি, দোকানে তাকে যাইতেও দেয়নি। তো সে কি করলো, চালাকি করে সে প্রতিদিন দোকানের সামনে দিয়ে যায় আর দোকানদারকে সালাম দিয়ে যায়। দোকানের সামনে দিয়ে যায়, সালাম দিয়ে যায়। এভাবে যাইতে যাইতে 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে ওই লোক তাকে ডাক দিয়ে নিছে, এই এদিকে আয়। নাম জানতো, নাম ডেকে বলছে, এদিকে আয়, কি হয়েছে, চা খাবি? সে তো পুরা মানে হাক্কা বাক্কা খেয়ে গেছে। কাহিনী কি, যে আমার সাথে কথা বলে না, রাগে মানে গুসায় অগ্নিবর্ষার মতো হয়ে যায়। সে আমাকে ডেকে চা খাওয়াচ্ছে, আর কাহিনী তো ভালো না। সে বয়ে বয়ে গেল, ঠিক আছে চা খাও। চা খাওয়ার পর বলতেছে দে, অর্ডার দে, অর্ডার কাট।
অর্ডার কার্ড মানে তোর আজকে যা ভালো লাগে সমস্ত অর্ডার কার্ড। কলেজে এটাকে আপনি নিতে পারবেন? এর আগে আবার সে বলে নিছে, তোর কি হায়া শরম নাই, লাজ নাই? বলে যে ভাই এসার দিতে কোনো লজ্জা থাকে না। কারণ হলো আমি বুঝি যে কাস্টমার, আমার দোকানের মাল বিক্রি করতে হবে, কোম্পানির ডেভেলপ করতে হবে। আপনার সাথে যদি আমি লজ্জায় সালাম না দিয়ে চলে যাই, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর আমার কাছে অর্ডার করবেন না। সুতরাং আমার এখানে লজ্জা শরম পাওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি তার কাছে ওই দিনের বলছে যে তোমার যত মনে চায় তত অর্ডার আজকে কাটো, আমি সব নিব। অথচ একটা টং দোকানের ছিল, সম্ভবত প্রথম দিনেই অ্যাডভান্স টাকা দিয়ে সে 8 থেকে 10 হাজার টাকার মাল কিনছে, একটা চায়ের দোকানের লোক। তাহলে প্রবলেম সলভিং দক্ষতা যদি আপনার অনেক ভালো থাকে, আপনি যে কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনি কাবু করতে সক্ষম। যেমন ওই যে আমি বলেছিলাম যে আপনার কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্সটা আপনি এমন ভাবে দিবেন সে পৃথিবীতে অনেক কিছু পাবে, সে পৃথিবীর অনেক জায়গায় দৌড়াবে, কিন্তু আপনাকে কখনো সে বলতে পারবে না, সে বলতে পারবে না, বলতে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এটার একটা মাত্র ওয়ে আছে, আপনার কাস্টমার সার্ভিস ভালো প্রদান করা, আর কিছু না। বলছিলাম যে মৃত্যুবরণ করবে, সে পুনরায় জেগে ওঠার সাথে সাথে আগে আপনাকে খুঁজবে, ওর কাস্টমার সার্ভিসটা ভালো ছিল, আমি ওর এখান থেকে নিব সবকিছু। এবং এমন হতে পারে যে ওসিয়ত করে যেতে পারে, ওর কাছ থেকে কাফনের কাপড়টা কিনে নিয়ে এসো। সুতরাং কাস্টমার সার্ভিস আমাদের জানতে হবে। পণ্য ও নীতিমালার জ্ঞান। আপনার যাকে আপনি কাস্টমার, যে কাস্টমারকে আপনি সার্ভিস দিবেন, তাকে তথ্য দেওয়ার জন্য আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কিসের জ্ঞান? যেই বিষয়ে আপনি তাকে তথ্য দিতে চাচ্ছেন। আপনি একটা এই বালু বিক্রি করছেন, ছাই বিক্রি করছেন, এই ছাইয়ের গুণাগুণ সম্পর্কে, ভেরিয়েশন সম্পর্কে, ছাই কি জিনিস, কিভাবে তৈরি হয়, কোথা থেকে হয়, এটা কত ভাবে ব্যবহার করা যায়, সবকিছু আপনার জানা থাকতে হবে। আপনি স্বর্ণ বিক্রি করছেন, অর্থাৎ যত ছোট থেকে ছোট কিংবা বড় থেকে বড় সমস্ত কিছুর যেটাই আপনি বিক্রি করতে চান, সেইটার বা আদ্যপান্ত, সেটার আদ্যপান্ত সবকিছু আপনার কিন্তু জানা থাকতে হবে। ঠিক আছে? যখন জানা থাকবে, তখন আপনার কাস্টমার সার্ভিসটা বেশ বেশ এক্সপিরিয়েন্স হবে, এই অভিজ্ঞতা সম্পন্ন হবে। তো সুতরাং এই জায়গাটাও আপনি খুব ভালো থাকতে হবে। অনেক উদাহরণ দেয়া যায়, কিন্তু অনেক উদাহরণ আমি দিতে পারছি না। তো সেই হিসেবে আমি শুরুতে যে কথাটা আমি বলেছিলাম যে আমার আজকের এই ক্লাস থেকে আপনারা শুধুমাত্র প্রোডাক্ট বিক্রির জন্য কাস্টমার সার্ভিস নিবেন না, বরং আমার কথার সাথে আপনি আপনার রিয়েল কাস্টমার, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার বাবা মা, আপনার সংসার, আপনার সন্তানাদি যারা আছে, প্রত্যেকের জন্য এই রুলগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য আপনি খুব ভালোভাবে বিষয়টা আপনি খেয়াল করবেন ইনশাল্লাহ। ওকে। তাহলে একজন ভালো কাস্টমার সার্ভিসের যে দক্ষতাগুলো আপনার 100% থাকা উচিত। আচ্ছা, এখন আপনার আসলে কমিউনিকেশন স্কিলে কি থাকা দরকার, আমরা একদম বেসিকলি এবং এই শর্ট আমরা এখান থেকে একটু জেনে নিব যে আপনি একজন ভালো কাস্টমার সার্ভিসার হওয়ার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য আপনার কমিউনিকেশন স্কিল হলো টপ 3 স্কিলের মধ্যে ফার্স্ট স্কিল। আপনার যদি কথোপকথন দক্ষতা, যোগাযোগ দক্ষতার মধ্যে কোনো রকম দুর্বলতা থাকে, তাহলে আপনি কখনোই শুধুমাত্র কাস্টমার না, আপনি নিজের সাথেও নিজে কথা বলে নিজেকে সন্তুষ্ট করতে পারবেন না। মানুষের কিন্তু নিজের সাথেও কথা বলার একটা যোগ্যতা থাকতে হয়। আপনি নিজের সাথে কিভাবে কথা বলবেন, সেটারও একটা যোগ্যতা থাকতে হয়। সেটা যখন আপনি বলতে পারবেন, তখন আপনি নিজেকে অন্যের কাছে সেভাবে উপস্থাপন করতে পারবেন। তো সুতরাং এই কমিউনিকেশন স্কিলটা, এটা আপনার জীবনের যেই জন্ম হয়েছিল যখন, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার এটা প্রয়োজন। আপনি বিজনেস করেন, আপনি বিজনেস না করেন, আপনি পাগলের মতো রাস্তায় দিয়ে হাঁটেন, ঘুরেন, তখন আপনার এই কমিউনিকেশন স্কিল দরকার। কারণ পাগলেরও কিন্তু ভাষা থাকে, সে মানুষকে বুঝাইতে হয় যে আমি পাগল। সে যে পাগলই হোক, সে বিজনেসের পাগল হোক, সে প্রেমের পাগল হোক, সে রিয়েল পাগল হোক, যেই হোক। এখন মনে করেন যে একজন পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে, রিয়েল পাগল, কিন্তু তার তার চুলগুলো সাংঘাতিক রকমের আঁচড়ানো, একদম মানে সেই লেভেলের স্টাইল করা। সে কোট টাই সবকিছু পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার কি আপনি পাগল বলবেন? তার কখনো আপনি পাগল বলবেন না। কেন? তার যে পাগলের যে ভাষা, তার ভিতরে সেই পাগলের ভাষাটা অনুপস্থিত। সুতরাং কমিউনিকেশন স্কিল এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের কি থাকতে হবে? প্রথমতই কথা হলো আমাদের ভাষা পরিষ্কার হতে হবে এবং সহজ ভাষা হতে হবে। এখন মনে করেন আপনার সামনে একজন কাস্টমার আসছে, সে যে ভাষাটা বোঝে, একজন গ্রাম্য ভাষা, তাকে আপনি বলা শুরু করলেন যে শহুরে ভাষা এবং সাথে বাংলিশ মিশ্রিত, আপনি সাথে ইংলিশও বলতেছেন। ওই বেচারা তো পুরো হাদারাম হয়ে গেল যে ভাই, আমি বুঝতে আসছি যে এই মানে পাতলা কাপড় কি, মানে পায়জামা বানানোর কাপড় কি, সে বলতেছে ভাই আপনাকে কি আমি বয়েল কাপড় দিব না পপলিন কাপড় দিব।
সে জানতে আসছে ভাই আমি একটা পায়জামা বানাবো, বা আমি একটা এই মানে জুব্বা বা পাঞ্জাবি কিছু একটা বানাবো। সে তো ভাই কাপড়ের নাম জানে না, সে ইংলিশ জানে না, বয়েল কাপড় কি, পপলিন কাপড় কি, টরে কাপড় কি, আর থাইল্যান্ডের কাপড় কি সে চিনে না। তাকে আপনি টরে কাপড় চিনাতে যাবেন না, তাকে চিনাতে যাবেন যে ভাই তুমি পাঞ্জাবি বানাবা বা একটা পায়জামা বানাবা, বা তুমি একটা কিছু করতে যাচ্ছ, ঠিক আছে, বেশ, এটা ভালো। তুমি যে কাজটা করতে পারো, আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি কি মানে কি ধরনের কাপড় পছন্দ করো, একটু স্লিম পাতলা বা মোটা, তুমি গরমে পড়তে চাও না শীতে পড়তে চাও। তার কাছ থেকে কনফিউশনটা আপনি দূর করে নেন। দেন আপনি তাকে সাজেস্ট করেন যে আমার কাছে তোমার দাম, তোমার রেঞ্জ কত, তোমার রেঞ্জ হলো এরকম, এই প্রাইসের মধ্যে নিতে চাও, ওকে, ডান। তাকে এই প্রাইজের মধ্যে আপনি তাকে সুন্দর করে সমাধান দেন, আমার কাছে এই এই কাপড়গুলো আছে, তুমি যদি আমার এই কাপড়টা দিও, অর্থাৎ তুমি যদি থাইল্যান্ডের টরে নাও তুমি এরকমের অভিজ্ঞতা পাবা, তুমি যদি এই ইন্ডিয়ান কাপড় নাও তুমি এরকম এই তুমি অভিজ্ঞতা পাবা, বিভিন্ন ধরনের বলে আপনি কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারেন। যখন আপনার কাছ থেকে বিষয়টা সে জেনে যাবে, তখন কিন্তু সে দ্বিতীয়বার আবার আপনার কাছে আসবে। কেন আসবে? সে জানে তার সমস্যাটা আপনি বুঝেন, তার সমস্যাটা আপনি বুঝেন, দেন আপনি তাকে সমাধান দেন, সে হাজার বার আপনার কাছে আসবে। তাহলে প্রথমে হলো আপনার ভাষা তাকে সহজভাবে বোঝানো, এবং তাকে আপনি সহজভাবে বুঝে নেওয়া, তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। দুই নাম্বার হলো দুই নাম্বার হলো ভদ্র টোন। আপনি তার সাথে কথা বলতেছেন যে আইসা বলতেছে যে ভাইয়া আমার তো জুব্বা বানানোর জন্য কাপড় লাগবে, তো জুব্বার জন্য এই কাপড় লাগবে, আপনি বলেন তোমার কয় গজ কাপড় লাগবে বলো আমাকে। মানে এমন এমন টোন আপনি ব্যবহার করলেন আসলে যেটা সে মানে আপনার কাছ থেকে আশা করেনি। তো এই টোনের ফলে কিন্তু সে আপনার কাছ থেকে নিবে না। এমন আমার সাথে অনেক হয়েছে, শুধু অনেক না, এত হাজার বার হয়েছে যে এটা আমি যদি এই শুধু কেস স্টাডি, রিয়েল লাইফ কেস স্টাডি আমি লেখা শুরু করি, এটা এটা দিয়ে একটা বই লেখা পসিবল। যে জাস্ট আমি এই যেমন মনে করেন যে আজকের একদম সব বাদ, আমি আজকের রিয়েল লাইফের একটা কেস স্টাডি বলছি। আমার বাচ্চা হসপিটালে একদম ক্রিটিক্যাল মোমেন্টে ভর্তি, এবং আমি হসপিটাল থেকে আপনাদের ক্লাস নিচ্ছি। আমি আজকে সকালে রিলিজ করে আমি বাচ্চা নিয়ে যেতে চাইছিলাম, শুধুমাত্র কমিউনিকেশন স্কিল খারাপ হওয়ার কারণে নার্সের। এটা আমি সরি, হ্যাঁ, ভদ্র টুন, সে কথা বলেছে ঠিক আছে, কিন্তু তার টুনটা ছিল সাংঘাতিক রকমের অভদ্র, সাংঘাতিক রকমের অভদ্র। ইভেন এই আপনার এটা এই, গতকালকের গতকালকের কেস স্টাডি, আমার একদম খুব কাছের পরিচিত একজন ব্যক্তি, আমার কাছের বলতে আমার যে শ্বশুরালয় আছে তার কাছের একজন ব্যক্তি, আমাকে সে বলতেছে এই তুমি কি করো? তো আমি তার কথাটা শুনে আমি উত্তর দেইনি, কারণ তার ভাষাটা আমার পছন্দ হয়নি। যে আমাকে জীবনে কোনোদিন চিনে না জানে না, সে তুমি বলতে পারে না, ইম্পসিবল, কোনোদিনও সম্ভব না এটা। এক রিক্সাওয়ালা আমাকে বলার পরে তো আমি তাকে বলেছিলাম যে আমি কি তোমার মেয়ের জামাই লাগি নাকি, আমি এভাবে বলেছিলাম, কারণ এটা হলো যে আমি এজ এ কাস্টমার হিসাবে কিন্তু তাকে আমি বলে ফেলছিলাম। বাট আপনারা কিন্তু এটা কখনোই এই এক্সপিরিয়েন্স নিতে যাবেন না। বাট আপনি আপনি যখন একজন কাস্টমার সার্ভিস এক্সপার্ট হবেন, তখন আপনার টোনটা ভদ্র থাকতে হবে, যে আপনার যে ক্লায়েন্ট আছে তার সাথে আপনি খুব সুন্দরভাবে কথা বলতে হবে, হ্যাঁ। এবং প্রথম ইমপ্রেশন যেটা হবে আমাদের সামনে আসবে, সেই ইমপ্রেশনটাই কিন্তু নির্ভর করবে আপনার সাথে ওই ব্যক্তির সম্পর্কটা কেমন হবে, আদৌ সম্পর্কটা টিকবে নাকি সম্পর্কটা বাতিল হয়ে যাবে। সেই ইমপ্রেশনও যদি আপনার প্রতি সে লয়াল হয়ে যায়, সেই ইমপ্রেশনও যদি আপনার প্রতি সে আকর্ষিত হয়ে যায়, বিশ্বাস করুন আপনাকে যদি সে সারা জীবনে পছন্দ না করে, তবুও সে চাইবে আপনার সাথে 2 মিনিট কথা বলুক। সে আপনাকে পছন্দ করে না, তবুও চাইবে সে আপনার সাথে অন্তত 2 মিনিট কথা বলুক। কেন? আপনার ইমপ্রেশনটা তার কাছে ভালো লেগেছে, আপনার ভাষার টুনটা তার কাছে ভালো লেগেছে, আপনার ভদ্রতাটা আপনার তার কাছে ভালো লেগেছে, আপনার স্পষ্ট ভাষী হওয়া, আপনি পরিষ্কারভাবে কথা বলা, এটা তার কাছে ভালো লেগেছে। আপনাকে সে পছন্দ করে না, কিন্তু আপনার সাথে সে কথা বলতে চায়। তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি এই বিষয়গুলোর উপর ফোকাস করা প্রয়োজন। থার্ড হলো মনোযোগ দিয়ে শোনা, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে অ্যাক্টিভ লিসেনিং, এটা খুব বেশি প্রয়োজন। যে আপনি যার সাথে কথা বলবেন, সে পাগল হোক, সে আপনার সন্তান হোক, সে আপনার কাস্টমার হোক, যে কেউ হতে পারে, তাকে অবশ্যই অবশ্যই আপনার প্রথমে বুঝতে হবে। তাকে যদি আপনি বুঝতে চান, আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার কাছে সে মানে আপনার কাছে যেটা দোষ মনে হচ্ছে, হ্যাঁ, আপনার কাছে যে তার একটা কথা দোষ মনে হচ্ছে, আপনি তাকে মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে না শুনে একটা কথা আপনার কাছে এক্সপ্লেন করেছে, একটা সমস্যার কথা বলেছে, আপনি সেই সমস্যাটাকে আপনি ঘেটে না দেখে আদৌ সমস্যাটা কার সেটা না বুঝে, আপনি তার 2 কথার উপর আপনি তার বুঝে ফেলেন যে ঠিক আছে আমি বুঝে ফেলছি কি বলতে চাইছো, অথচ আপনি তার কথাটা বুঝেননি, মনোযোগ দিয়ে শুনেননি। ফলে আপনার আর তার মধ্যে ভুল বোঝাবুঝি হবে, আপনার আর সেই কাস্টমারের সম্পর্ক নষ্ট হবে, এবং সারা জীবনের জন্য তার প্রতি আপনার বিদ্বেষ চলে আসবে, এবং এমন ভাবে চলে আসবে দেখা যাবে আপনি তার তার সাথে উপস্থিত আছেন, তার কাছে যাচ্ছেন আসছেন, কিন্তু আদৌ
তার প্রতি আপনি কেয়ারশীল না? আপনি ওই দোকানিকেও ভালোবাসেন না, সেই কাস্টমারও আপনার কাছে আসতে চায় না, সামনে দিয়ে চলে যায়। সে এইটু আরে জানি তুমি কেমন, নাম নাম মাত্র তোমাকে একটু দেখার দরকার, তাকানোর দরকার, না মানুষ অভদ্র বলবে, এই জন্য জাস্ট আমি তাকাই। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে কেউ যাই কিছু বলুক, আগে মনোযোগ দিয়ে শোনা, দেন সেই কথাটা আসলে কি বলতে চেয়েছে সেটা বোঝা, এরপর আপনি তাকে সমাধান দেন। এবং প্রয়োজনে অপেক্ষা করেন, সর্বশেষ আপনি তাকে বলেন যে আপনার যদি শেষ হয়ে থাকে আমি শুরু করতে পারি, অথবা আমি কি শুরু করতে পারি, আমি কি কোথায় স্টার্ট করতে পারি, আপনি বলে দেন আপনি কথা শুরু করা। ওই ব্যক্তি কখনোই আপনার থেকে দূরে সরে যাবে না, আপনাকে পছন্দ করবে না, তবু আপনার থেকে দূরে সরে যাবে। ইতিবাচক শব্দ ব্যবহার। আপনার কাছে একজন আসছে, প্রচন্ড খারাপ ব্যক্তি, প্রচন্ড খারাপ ব্যক্তি, কিন্তু আপনি তার সাথে ইতিবাচক শব্দ ব্যবহার করেছেন, পজিটিভ অ্যাঙ্গেল আপনি কথা বলেছেন, তখন কিন্তু সে একদিন দুই দিন তিন দিনের মাথায় তার মাথায় টনক নড়বে, যে আসলে তার সাথে আমি এত খারাপ বিহেভ করতেছি, তার সাথে এত খারাপ টুন আমি কথা বলতেছি, রূঢ় ভাষায় কথা বলতেছি, বা আমি আমি একটা জিনিস আমার কাছে খারাপ, বা মানুষ আমাকে একটা বিষয়ে খারাপ বলতেছে, তার কাছে গেলে দেখা যায় আমার সবকিছু পজিটিভ হয়ে যায়, আমার পুরো চিন্তা চেতনা সবকিছু চেঞ্জ হয়ে যায়। সে নিজে যেমন অভিজ্ঞতা পাবে, তার নিজের লাইফ যেমন চেঞ্জ হবে, সাথে আপনার প্রতি তার আন্তরিকতা ভালোবাসা বেড়ে যাবে, এবং সে চাইবে প্রত্যেক সময় যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে, প্রত্যেক সময় যেন আপনার কাছে এসে বলে, এবং সে শুধু অপেক্ষা করবে এমন হাজার সহস্র বছর, যে আপনার কাছ থেকে একটা ইতিবাচক শব্দ শুনে যে কোনো সমস্যায় সে এসে বলবে, এবং সে আশা করবে আপনি তার এমন একটা ইতিবাচক শব্দ বলবেন, তার জীবনের সমস্ত সমস্যার সমাধান, অথবা সমস্যাগুলো 1 মিনিটে সে পানির মতো, তার তার কাছে পানির মতো হয়ে যাবে। এই জন্য আমাদের কাছে যে আসুক না কেন, প্রথম কথাই হলো তাকে আমরা ইতিবাচক কথা বলবো। আপনি চাইলে সেখানে নেতিবাচক কথা বলতে পারবেন, অন্য ভাষায় কথা বলতে পারেন, তারপরেও আপনি তার সাথে ইতিবাচক কথা বলেন। যেমন মনে করেন আপনার কাছে এসে বলতেছে, হ্যাঁ ভাই, আপনি আমার কি ধরনের প্রোডাক্ট দিয়েছেন, আপনার প্রোডাক্ট ভালো না, এটা কুরিয়ারে ভেঙে গেছে, আমি প্রোডাক্ট নিব না, আপনার প্রোডাক্ট ছিঁড়া, এখানে রং মারা কেন, আপনি বলেছেন একরকম, কথা ব্যবহার আর একরকম, আপনি বলেন একরকম, আপনি কথা কাজে ঠিক না, আপনি ফ্রড, আপনি ফেক। এটা শোনার পর আপনি কি করবেন? তারপরে তোর মতো কাস্টমার আমার দরকার নেই, একটা প্রোডাক্ট কিনতে নিছস, ঠিক আছে, তোর আমার দরকার নেই, যা বাক। নো, নো, এটা কখনোই কখনোই করবেন না। বরং তাকে আপনি বলবেন, ঠিক আছে ভাই, আমি জানি আপনি যা বলতে চেয়েছেন, আপনি সঠিক, আপনি সঠিক, আপনি রাগান্বিত আমি বুঝতে পারতেছি, এবং আপনার জায়গাতে যদি আমি থাকতাম, আপনার জায়গাতে যদি আমি থাকতাম, আমি সেম সন্দেহটা করতাম, আমি সেম কাজটা করতাম, এবং আমি সেম ব্যবহারটা আপনার সাথে করতাম। সুতরাং আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনার বিষয়টা আমি দেখতেছি, আপনি জাস্ট আমাকে 2 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি আশা করি আপনি এ ধরনের কোনো বিহেভ করলে, ওই ব্যক্তি যতই রাগান্বিত থাকুক, সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট তো আগে নিয়েছিল, এখন আপনার কাছ থেকে 10টা প্রোডাক্ট নিবে, এটা আমি চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ। ওকে, আপনার এটা ছিল মোটামুটি একটা বেসিক, আপনার একটা মিনিমাম একটা যোগ্যতা এটুকু থাকা দরকার। সো আমার এখানে কিছু অ্যাডভান্স কিছু স্কিল আপনার থাকতে হবে, এর মধ্যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সের একদম শর্ট কথা হলো, আপনি অন্যের আবেগকে বুঝবেন। একটা মানুষ আপনার কাছে তার আবেগ প্রকাশ করতে চেয়েছে, আপনি তার আবেগটাকে বোঝার চেষ্টা করবেন, যে সে আসলে কি বলতে চায়, সে কি বোঝাতে চায়, তার আসলে কি আকাঙ্ক্ষা আছে, সেটাকে আপনি এখানে বুঝবেন। ভয়েস কন্ট্রোল এন্ড কনফিডেন্স, আমি বলে ফেলছি অলরেডি এগুলোর উদাহরণ, যে আপনার টুনটা ভদ্র হতে হবে। আপনি একটা কথা চাইলে নেতিবাচক, অর্থাৎ এমন ভাবে বলতে পারেন যেটা কেউ পছন্দ করে না, আবার সেই একদম 100% নেতিবাচক কথাটাকেও আপনি চাইলে ইতিবাচক হিসেবে সুন্দরভাবে আপনি এই প্রকাশ করতে পারেন, যেটা আমি ইতিবাচক শব্দ ব্যবহার বা মনোযোগ দিয়ে শোনা এগুলোর মধ্যে অলরেডি আমি বলে ফেলেছি। এবং কনফিডেন্স, খুব সুন্দর কনফিডেন্স নিয়ে বলবেন। এখন আপনি মনে করেন যে আপনার কাছে একজন কাস্টমার এসে যখন এই ধরনের রাগ গুসা করে আপনাকে বলল যে হ্যাঁ, তুমি এটা কিভাবে করতে পারলা, তোমাদের কোম্পানির সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই, এই ম্যানেজারকে ডাকো, ম্যানেজারকে ডাকো। তখন আপনি যে তার সাথে আমতা আমতা করে না, ভাই কি 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 হয়েছে ভাই, ম্যানেজার আছে কি ভাই, দেখতেছি, নো, নো, এটা কখনোই না। বরং আপনি যেটা করবেন, যে একদম স্ট্রং ভাবে দাঁড়িয়ে, ঠিক আছে ভাই, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি, আমাকে 1 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি, আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি। এখন আপনার সাথে যদি আবার ম্যানেজারের একটু পিরিত থাকে, তখন কিন্তু ওই বেচারের সাথে আপনি নিজে লেগে যাবেন। পিরিত থাকলে কিন্তু লেগে যায়, হ্যাঁ আমার ম্যানেজারে তুমি এটা বলতে পারলা, ম্যানেজার আসার আগে খুন খারাপি একচুট মাথা ফাটাফাটি হয়ে যাবে, তখন ওই বেচারা ম্যানেজার পড়বে বিপদে, যে আমি ওরা রাখলাম বেচা কেনার জন্য, ও তো পুরা কাম সারে দিছে। তো এটা কখনোই করবেন না। বরং যে কোনো পরিস্থিতি হোক নিজেকে ঠান্ডা রাখবেন, নিজেকে একদম কুল মেজাজে রাখবেন। আপনি হট মেজাজের হইতে পারেন, সমস্যা নেই,
কিন্তু প্রফেশনাল লাইফে আপনি যতই হট মেজাজ হন সেটা দেখানো যাবে না। যদি সেটা দেখান, আপনার মাথার আগুন পায়ের তালু দিয়ে পড়বে, আপনি ইন্টারভিউ টেবিল থেকে উঠে চলে আসবেন, এবং যে কোনো দোকান থেকে আপনি 2 দিন পরে পরে চাকরি ছেড়ে দিতে হবে। সো এ ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। অবজেকশন হ্যান্ডেলিং ল্যাঙ্গুয়েজ, এই যে আমি উপরে যেটা বললাম, এটাই আপনার কাছে এসে অভিযোগ করছে, আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করবেন। সাংঘাতিক রকমের অভিযোগ আপনাকে করেছে। আপনাকে মনে করেন এমন এক কথা বলেছে যে যেটা আসলে আপনি না, সে আসলে আপনি না, তখন সেটা কি করবেন? যে মনে করেন বললো যে এই আপনি আসলে তাকে কাপড় দিয়েছেন হলো 3.5 গজ। সে আয়সা বলতেছে, ভাই আপনি তো ডাকাত, আপনি চোর, আপনি ফ্রড। কেন? আমার কাপড় দেওয়ার কথা 3.5 গজ, আপনি আমাকে দিচ্ছেন কয় গজ? 2.5 গজ। তখন আপনি কি করবেন? এত বড় একটা অভিযোগ আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তখন সেই অভিযোগ হ্যান্ডেল করার জন্য প্রথম কথাই হলো যে ঠিক আছে ভাই, আপনার যে পাঞ্জাবিটা আছে সেটা আমার কাছে নিয়ে আসেন, সেটা আমার কাছে নিয়ে আসেন। এবং টুকরা টাকরা কি আছে না আছে ওইটাও প্রয়োজনে যদি দেখার সুযোগ হয়, আপনি বোঝার জন্য প্রথম কথা পাঞ্জাবিতে কোনো জোড়াতালি আছে কিনা, বা যেই দর্জির কাছে বানাইতে দিয়েছে সেই দর্জি এই ঠিক মতো কাটছে কিনা বা কাটায় সমস্যা করছে কিনা, সে বিষয়টা তাকে বুঝিয়ে বলা। এবং প্রথম কথা আপনি খুব ঠান্ডা মেজাজে তাকে বলা, ঠিক আছে ভাই, আসলে কোথাও মিস্টেক হয়েছে কিনা এটা আমি দেখতেছি। প্রথম কথা যে ঠিক আছে ভাই, এমনটা মিস্টেক হতে পারে, মাপের কাজ তো এটা, তো আর অনেক সময় এটা আমরা মেশিন দিয়ে মাপি না, সমস্যা হতে পারে, আমি জাস্ট দেখতেছি। তো সেক্ষেত্রে আপনি যদি 100% নিশ্চিত থাকেন যে আপনি সমস্যার সমাধানটা তাকে দিয়ে করতে পারবেন, তাহলে আপনি তার কাছে যাবেন। আর না হয় তাকে বলবেন, ঠিক আছে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা যদি এমনই হয়ে থাকে, আপনি আমার ওই কাপড়টা ফেরত দেন, আমি আপনাকে নতুন 3.5 গজ কাপড় দিচ্ছি, আমি আপনাকে নতুন 3.5 গজ কাপড় দিচ্ছি। তো এভাবে যখন আপনি সমস্যাগুলো, আরো বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, অনেক উদাহরণ দেওয়া যায়, অনেক উদাহরণ দেয়া যায়। তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। তো এখানে আবার আপনার থাকে হলো কি, ডিফিকাল্ট কনভার্সন ম্যানেজমেন্ট। এটা কিন্তু সাংঘাতিক রকমের একটা ব্যাপার, ডিফিকাল্ট কনভার্সন। আপনার সাথে এমন একজন কথা বলতেছে যে সাংঘাতিক রকমের কথাবার্তা বলে, মানে সে মানে এই এটাকে কি বলে, রিস্কি কথাবার্তা বলেন, বা রিস্কি কথাবার্তা, বা এ ধরনের হইতে পারে যে ডিফিকাল্ট মানে অনেক কঠিন কঠিন ভাবে কথা বলে। সে আসলে সহজ ভাষা বুঝে না, সে মেনে নিবে, মানিয়ে নিবে, এ ধরনের চিন্তা চেতনা বা মন মানসিকতা আসলে তার নাই। এ ধরনের একজন ব্যক্তি আমাদের ফ্যামিলিতে অনেক সময় থাকে, অনেক কাস্টমার আমাদের কাছে আসে যে এমন একজন ব্যক্তি আসলে তার কথা, মানে সে যদি ভুলও বলে আমাদের এটা মেনে নিতে হবে, ভাই ঠিক আছে ভাই, তুমি সঠিক বলেছো। সেই ধরনের ডিফিকাল্ট ব্যক্তি যে এইভাবে কথা বলে, না মানা ছাড়া গতি নেই। তো এই ধরনের যদি কোনো ব্যক্তি বা কাস্টমার আপনার কাছে পড়ে যায়, তো এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আপনি কি করবেন? এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আপনি কি করবেন? তো এক্ষেত্রে কি আমাদের খুবই খুবই খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম ভয়েস কন্ট্রোল এন্ড কনফিডেন্স, এটার ক্ষেত্রে তো আমি আপনাদেরকে এখন আমি ব্যাখ্যা করলাম যে আপনি কিভাবে করবেন, যে প্রথমে ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলবেন। আপনি কিন্তু অবশ্যই রাগ হবেন না বলেছিলাম, এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু কি করবেন, কথাটা বলবেন। ওকে। অবজেক্টিভ হ্যান্ডেলিং এ কি বললাম, যে মানুষ, যে একজন মানুষ আপনার কাছে এসে ভুল ভাষা ব্যবহার করতেছে, যে একজন মানুষ এসে বলতেছে আপত্তি, এবং কেউ না বলতেছে, এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন? যে আপনি যদি তার কাছে ভুল ভাষা ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই কাস্টমার আপনি আর পাবেন না। তার কাছে এমন ভাষা ব্যবহার করতে হবে পজিটিভ ভাবে, যেন কাস্টমার রাজি হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি কি করবেন? সরাসরি তো অবশ্যই তাকে না বলবেন না, এবং নেগেটিভ শব্দ অবশ্যই এড়িয়ে চলবেন, এবং তাকে বিকল্প একটা সমাধান দিন, যেটা আমি আপনাকে কেস স্টাডি মাধ্যমে আমি বলে দিয়েছি। আপনি এই ব্যাপারে আরো অনেক অনেক কেস স্টাডি পাবেন, আপনি গুগলে সার্চ করতে পারেন, চিন্তা করতে পারেন, আপনি রিয়েল লাইফে এমন অনেক কিছু ইয়ে করতে পারেন। যেমন মনে করেন বলতে পারি যে কাস্টমার বললো যে আমি এই দামে প্রোডাক্টটা নিব না, এই দামে আমি প্রোডাক্টটা নিব না, অথবা আপনার দামটা বেশি হয়ে যায়, তখন আপনি কি বলবেন? যে আপনি বলবেন যে এই দামে ছাড়া সম্ভব না ভাই, আপনি যদি না নেন তাহলে ভাই আমি এই দামে আমি ছাড়তে পারবো না, আমি ছাড়া সম্ভব না, আপনি এইভাবে বললেন। আর একটা বলতে, এটা হলো এক ধরনের বললেন, এটা একটু আপনার মানে একটু রূঢ় ভাষায় হয়ে গেল। কিন্তু যদি এটাকে আপনি আরেকটু সুন্দরভাবে বলেন, যেমন আপনি ভালোভাবে বলেন যে ভাই আমি বুঝতে পারছি দামটা আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এই প্যাকেজে কিন্তু আমরা ফ্রি সার্ভিস ও মানে এই এক্সট্রা আমরা আরো কিছু সার্ভিস প্রদান, সার্ভিস দিতেছি, এটা ফ্রি সার্ভিস হবে, এবং এটার কিন্তু আপনার জন্য একটা ওয়ারেন্টি আছে, যেটা আপনার জন্য লাভজনক হবে। বেশি দামেরটা কিন্তু আপনি সুন্দরভাবে বলেছেন, ফলে সে বেশি দামের চিন্তা বাদ দিয়া প্রথম সে চিন্তা করবে এটা আমার ফ্রি সার্ভিস, দ্বিতীয়বার ওয়ারেন্টি, এর মধ্যে সমস্যা হইলে আমি কিন্তু এটা আবার ফেরত দিতে পারি, এই চিন্তা করে সে আপনার এই প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে।
আপনার ডিফিকাল্ট কনভার্সনে কি করবেন, যে সাংঘাতিক রকমের ব্যক্তি, কঠিন কথোপকথন সামলাইতে সামলানোর বিষয়টা ট্রিকটা কি হইতে পারে, যে একজন ব্যক্তি কি করছে, প্রচন্ড রাগান্বিত, অপমানজনক, প্রচন্ড জেদি, সে অতিরিক্ত অতিরিক্ত কিছু দাবি করা কাস্টমার, তখন তার সাথে আপনি কিভাবে কথা বলবেন, তার সাথে অবশ্যই আপনি শান্তভাবে কথোপকথন চালিয়ে যাবেন। যে এটা কখন দরকার হবে, কাস্টমার আপনার কাছে এসে চিৎকার করতেছে, কাস্টমার আপনার কাছে এসে সাংঘাতিক রকমের সিরিয়াস যদি অভিযোগ নিয়ে আসে, এবং সে যদি কোম্পানি পলিসি বা আপনার দোকানের রুলস রেগুলেশন, আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফের নিয়ম নীতির বাহিরে যদি কোনো কিছু দাবি দেওয়া করতে চলে আসে, তো সেক্ষেত্রে আপনি প্রথমে ঠান্ডা মেজাজে কথা বলবেন। দেন হলো তাকে আপনি আপনার আপনার যে রিয়েল লাইফের বা স্ট্র্যাটেজি আছে, নিয়ম নীতি আছে, বা দোকানের রুলস রেগুলেশন আছে, সবকিছু আপনি তার কাছে ঠান্ডা মাথায় আস্তে আস্তে এক্সপ্লেন করবেন। দেন আপনি তাকে হ্যান্ডেল করে ফেলবেন। স্টেপ মডেলটা কি, যে এটাকে বলে প্রো মডেল বলে আর কি, যে প্রো মডেল, পিআরও প্রো মডেল বলে। যে এই পিআরও প্রো মডেলের একটা মিনিং হলো যে পিতে আপনার পজ এন্ড স্টে কালম, যে আপনি তার সাথে নিজে শান্ত থাকবেন, নিজে শান্ত থাকার পাশাপাশি আপনি তার প্রতি রেসপেক্ট এন্ড ইমপ্যাথি রাখবেন, সম্মান সহানুভূতি তার সাথে আপনি দেখাবেন। এবং থার্ড হলো আপনি অফার সলিউশন, তাকে আপনি বিকল্প একটা সমাধান দিবেন, বিকল্প আপনি একটা সমাধান দিবেন। যখন আপনি এই তিনটা কাজ করতে পারবেন, প্রো মডেলটা আপনি দিতে পারবেন, তখন কিন্তু সে কাস্টমার অবশ্যই আপনার প্রতি লয়াল হয়ে যাবে। যেমন এই আপনি কাস্টমার এসে বললো তোমরা সবাই চোর, আমি যেটা একটু আগে বলে ফেলছিলাম, আমি আবার বলছি যে তোমরা সবাই চোর, আমার ফেরত আমার টাকা ফেরত চাই এখনই। তখন আপনি কি করবেন, যে আপনি এভাবে কথা বলতে পারেন না, আমরা কখনোই চোর না, এটা কিভাবে হতে পারে, আপনি এভাবে কখনোই কথা বলতে পারেন না, এটা বলবেন না। বরং আপনি আরেকটু প্রফেশনাল টিউনে চলে যেতে পারেন। কি করতে পারেন, যে আমি বুঝতে পারছি, একটু আগে আমি মানে প্রত্যেকটা উদাহরণে আসলে পিছনে চলে গেছে, আমি বারবার এটা দিচ্ছি যাতে করে আপনাদের ভিতরে বসে যায়, যে আপনি খুব রেগে আছেন, এবং আপনার জায়গায় আমি থাকলেও একই অনুভব করতাম আমি, এবং আমি এই কথাটাই আমি বলতাম। তাহলে আমি একটা কাজ করতে পারি আপনার জন্য, যে আমি আপনার রিফান্ড প্রসেসটা এখন আমি চেক করে দিচ্ছি, যে আপনার যে প্রবলেমটা হয়েছে এটা আমি দেখছি, এটার জন্য কোনো সমাধান আছে কিনা সেটাও আমি বের করে দিচ্ছি, আপনি জাস্ট আমাকে কি করেন, সময় দিয়ে সহযোগিতা করেন। তো এভাবে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, আপনি যে কোনো লাইফেরই থাকেন, আপনি কিন্তু আসলে বেস্ট একটা কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স আপনি তাকে দিতে পারবেন কাস্টমারকে। আপনি এটা পার্সোনাল লাইফেও অ্যাপ্লাই করতে পারেন, তবে এমন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে যাবেন না, মানে ভালো মনে করে অ্যাপ্লাই করতে গেলেন সেটা হিতে বিপরীত হইতে পারে। এই জন্য আগে পরিস্থিতি বুঝবেন, আগে সিচুয়েশন বুঝবেন, দেন হলো এটা আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন। ডিফিকাল্ট কাস্টমার টাইপ, আসলে কাস্টমার কত রকমের হইতে পারে, এটা একটা খুব এই, সুন্দর একটা এটা কি বলে প্রকার, যে কাস্টমার, এটা কাস্টমার বলতে পারেন, মানুষ বলতে পারেন, বা একজন মানুষকে বহুরূপী বলতে পারেন। কাস্টমার কাস্টমার মানে একাধিক কাস্টমার বলতে পারেন, একজন মানুষকে বহুরূপী বলতে পারেন, বা আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিতে পারেন। কি কি হয়, প্রথম হলো অ্যাংরি কাস্টমার, প্রচন্ড রাগান্বিত কাস্টমার। 2 নম্বর হলো সাইলেন্ট কাস্টমার, চুপ। রাগান্বিত কাস্টমার মানে সে আইসা মনে করেন ধুমধাম করে আপনার দোকানকে উড়ায় ফেলবে, বিষয়টা এরকম দাঁড়ায়। সাইলেন্ট কাস্টমার হলো আসলে সে আইসা কথা বলে না, সে এক কথা বলে, বাকিটা যেন আপনি বুঝে নিয়ে তাকে আরেকটু বুঝিয়ে দেন। আমি আপনাদেরকে আরেকটু এক্সপ্লেন করে বলতেছি। প্রথমত হলো আপনার এই অ্যাংরি কাস্টমার। অ্যাংরি কাস্টমার কারা, অ্যাংরি কাস্টমার হলো যে প্রচন্ড চিৎকার করে আওয়াজ করে কথা বলবে। এখন চিৎকার করা শর্ত না, কিন্তু আপনার সাথে রাগে মানে হুর হুর করে রুরো ভাষায় কথা বলো অন্যতম একটা রাগের কারণ হইতে পারে। যে ঠাস 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 বলতেছে, হুটহাট করে মানে আপনার উপর রেগে গেছে। তো অভিযোগের পর অভিযোগ, একটার পর একটা অভিযোগ আছেই আছে, কত রকমের অভিযোগ রে ভাই, অভিযোগের কোনো শেষ নাই। মানে অভিযোগ মানে হইলো, কিছু মানুষ আছে অভিযোগ করবে যে ভাই তার মনের মতো কেন হলো না, এটাই সমস্যা। যে আসলে যে তার মনের মতো না হওয়ার পিছনে তার বোঝার ভুল আছে, সে ডানে বামে কোনো চিন্তা ফিকির করে নেই, এটা কিন্তু সে আসলে চিন্তা করতে পারতেছে না। এজন্য অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, সাংঘাতিক রকমের অভিযোগ দেয়, এবং অন্যকে দোষ দেয়। সে নিজের দোষ ঢেকে নিয়ে অন্যকে শুধু দোষ দিতেই থাকে। এটাকে বলে রাগান্বিত কাস্টমার। তো এক্ষেত্রে আপনি কি করবেন, যে কি রকমের অভিযোগ করে চিৎকার করে আপনার সামনে, আপনাদের সাথে এমন অনেক সময় হয়েছে, যে মনে করেন কোন একজন গার্জিয়ান আপনার কাছে আসছে, আসার পর আপনি গার্জিয়ানকে মানে গার্জিয়ান আসছে আপনার কাছে এমন সময়, যে যখন বা একজন কাস্টমার আপনার কাছে আসছে এমন সময় যখন আসলে আপনার প্রকৃতিটাকে সাড়া দেওয়ার সময় হয়েছে, বা সাংঘাতিক রকমের প্রবলেম তৈরি হয়েছে, বা এমন একটা প্রবলেম তৈরি হয়েছে যেটাতে না যাওয়ার সুযোগ নেই। এখন আপনার বলে ভাই আমাকে একটু সময় দেন, আমি আসতেছি।
ওই বেচারাই চিন্তা করলো আমিও আসলাম, তোরা যাইতে হইলো, ঠিক আছে তোরা কিন্তু আমি কিনুম না। অথচ তার কিন্তু প্রিভিয়াস যেই আপনার সাথে এই চলাফেরার ঢং আছে, সেটা থেকে বোঝার দরকার ছিল আসলে তার হয়তো কোনো মানে সাংঘাতিক রকমের সমস্যা হয়েছে, এজন্য আমার কাছ থেকে 1 মিনিট সময় নিয়েছে। সে আমাকে কি করে নেই, অবহেলা করে নেই। এ ধরনের মানে কাস্টমার সাধারণত এই জায়গাতে অনেক বেশি তারা অভিযোগ করে থাকে, অবহেলা। এজন্য এই ব্যাপারগুলো কাস্টমারদেরকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে ভাই আসলে বিষয়টা এরকম না। আপনার প্রতি আমি কখনো অবহেলিত না, অবহেলা করছি না। আপনি আমার কাছে 100% অন্য সবার থেকে অন্যতম ব্যক্তিত্ব। আপনি এই ব্যাপারে আশা করছি কোনো ধরনের মন খারাপ করবেন না। এবং চিৎকার যারা করে অন্যকে দোষ দেয়, আপনি এক্ষেত্রে অবশ্যই শান্ত থাকবেন, মনোযোগ দিয়ে তাদেরকে শুনবেন, সহানুভূতি দেখাবেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা করবেন, একদম ফুল ফোকাস এবং মূল পয়েন্ট এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপ, সেটা হলো তাকে আপনি যত দ্রুত সম্ভব আপনি সমাধান দিন। তাকে আপনি সরি বলেন, মাফ চান, তাকে আপনি নতুন একটা প্রোডাক্ট দেন, বিকল্প সমাধান বের করে দেন, বা যেটাই করেন আপনি যত দ্রুত সম্ভব তাকে একটা সমাধান দিবেন। তাহলে বাকি সবগুলো সে মেনে নিতে পারবে। যেমন সে আইসেই আপনাকে বলবো যে তোমাদের সার্ভিস একদম বাজে, আমি অনেক বিরক্ত এক্ষেত্রে। তো আপনি ওই যে একটু আগে বললাম যে এভাবে কথা বলতে পারবেন না বা বলবেন না, আমাদের কাস্টমার আমরা চেষ্টা করছি, কিন্তু কি করব, আপনি ভালো পান নাই। তো এক্ষেত্রে না বলে বরং ওই একটাই কথা, যে আমি বুঝতে পারছি আপনি খুব বিরক্ত হয়েছেন, আপনার সমস্যাটা আমি এখন গুরুত্ব দিয়ে দেখছি, আপনার সমস্যাটা আমি এখনই গুরুত্ব দিয়ে দেখছি। তো এভাবে যখন কথা বলবেন সে মানে মানুষ, একটা আমি আপনাকে একটা এক্সট্রা একটা ট্রিক্স দেই, যেটা সাইকোলজিক্যাল ট্রিক্স, যে মানুষ আসলে সিদ্ধান্ত নেয় তার মগজ দিয়ে, তার মন দিয়ে। মন মগজকে এই এই কি বলে ফোর্স করে, আর মগজ মনকে ফোর্স করে, এই দুইটার সমন্বয়ে সে সিদ্ধান্ত নেয়। আপনি যদি তার মাথায় কোনো একটা কথা ঢুকিয়ে দিতে পারেন যেটা তার নিজের লাভ মনে হয়, তার সম্মান মনে হয়, তখন সে আপনার প্রতি লয়াল হয়ে যাবে নগদ। সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এক্সট্রা একটা পয়েন্ট আমি বলে দিলাম। সাইলেন্ট কাস্টমার কি করে, যে সে অনেক কম কথা বলে, সে নিজের সমস্যাটা পর্যন্ত সে পরিষ্কার করে বলে না, আমতা আমতা করে, এবং সে চুপ থাকে, সে মনে করে আমার এটা বুঝে নিবে। ভাই পৃথিবীর সবাই কি সবকিছু বুঝে নেওয়ার ক্ষমতা রাখে? এজন্য কিছু বিষয় এমন থাকবে, আপনি যখন অন্যকে বুঝতে চাবেন বা বুঝাতে চাবেন, আপনার নিজেকে ব্যাখ্যা করতেই হবে, আপনার নিজেকে ব্যাখ্যা করতেই হবে। সাইলেন্ট কাস্টমার আর একটা গুণ হলো, সে হ্যাঁ বা না দিয়ে শুধু উত্তর দিবে, হ্যাঁ হু, জি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরকমই চাচ্ছে এরকমই চাচ্ছে। ভাই সব কথা যদি আপনি দোকানে বলে দেন, কাস্টমার যাবে কোথায়? এজন্য কাস্টমার থেকে আপনার কথা বের করে নিতে হবে। এবং কাস্টমার যারা থাকবে তাদেরও উচিত হবে যে এই সাইলেন্ট, তার নামই তো সাইলেন্ট কাস্টমার, আসলে তার উচিত আর বেউচিতের কিছু নাই এখানে, তাদের কাজটা আসলে এখানে এরকমই হয়। তো এই জন্য এই রূপ যদি আমাদের মধ্যে থাকে, আমরা অবশ্যই এটা দূর করে ফেলবো। যে আমরা যখনই কারোর সাথে কনভারসেশন করব, যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করব, এটা যেখানেই হোক, আমরা আসলে নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা কি চাচ্ছি, আমি কেমন চাই, আমার আশা কি, এই সব কিছু আগে এক লাইনে বলে দেওয়া। দেন যখন বলে দিবে কাস্টমার বা আপনি বলে দিবেন, তখন কিন্তু আপনার সামনের মানুষটা আপনাকে বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আপনাকে আপনার মতো করে বোঝাটা তার জন্য ইজি হয়ে যাবে। তখন আপনি সেই এক্সপিরিয়েন্সটাও ভালো পাবেন, আপনার জার্নিটাও, নেক্সট জার্নিটাও বেশ ভালো হবে। তো এক্ষেত্রে আপনার কৌশলটা কি হবে, সাইলেন্ট কাস্টমারকে পটানোর বা সাইলেন্ট কাস্টমারকে অবস্থাটাকে বোঝার। তো এটার জন্য তাকে আপনি সরাসরি প্রশ্ন করে ফেলবেন, একদম সরাসরি। ভাই আপনি কি আসলে ওই কাপড়টা নিতে চাচ্ছেন, নাম ধরে ধরে, বা আপনি এটা নিতে চাচ্ছেন, বা ওই কাজটা করতে চাচ্ছেন, বা আপনি কি এ ধরনের কিছু চাচ্ছেন, স্পষ্টভাবে আপনি তাকে প্রশ্ন করে ফেলা। যখন প্রশ্ন করে ফেলবেন, এটার আসলে সাইলেন্ট কাস্টমারের একটা সমস্যা থাকে, সে অনেক সময় লজ্জায় মুখ বন্ধ করে রাখতে পারে। যখন আপনি তাকে ওপেন প্রশ্ন করে ফেলবেন, তখন সে লজ্জা সব ছেড়ে দিয়ে আপনাকে হ্যাঁ বা না বা কোনো একটা কিছু আপনাকে বলে ফেলবো, অর্থাৎ সে বুঝবে আপনি আসলে তার প্রতি ফ্রি, আপনি তার একজন ভালো বন্ধু। তখন কিন্তু আপনার কাছে সে বলে ফেলবে। 2 নম্বর হলো ধৈর্য ধরে তাকে সময় দিন। আপনি সে যে হ্যাঁ হুন করতেছে, আপনি বিরক্ত হয়ে বলেন যে ভাই আসলে আমি আপনার কাছে এটা বিক্রি করবো না। আপনি এটা না বলে আপনি জাস্ট তাকে একটু ধৈর্য ধরে সময় দিন। আপনি অনলি 5 to 10 মিনিট তাকে সময় দিন, সে আপনার সারা জীবনের জন্য লয়াল হয়ে যাবে। এই যে পিছনে বলছি, সে বারবার আপনার কাছে আসবে, সে আপনাকে বুঝেন বিদায়। এজন্য হুটহাট যে কোনো সিদ্ধান্ত না নিয়ে, যে আপনি মানে কারো কথায় কষ্ট পেতেই পারেন, একদম ন্যাচারাল ব্যাপার এটা, মানুষ তো কষ্ট পেতেই পারেন, কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে কোনো ডিসিশন নিবেন না। না নিয়ে বরং জাস্ট একটু সময় নিন। আপনি একটু ক্যালকুলেশন করুন যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা বুঝে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে সমস্যা। যদি সমস্যা বুঝে না নেন, আপনি এক রুখা হয়ে যান, কাস্টমার সমস্যা না বুঝে যদি আপনি এক রুখা হয়ে যান, তাহলে আপনি আসলে কোন কাতারে পড়বেন এটা আমার জানা নেই, বরং আপনার ব্যবসা জ্বলে যাওয়াটাই একদম খুব সিম্পল ব্যাপার। এজন্য ধৈর্য ধরে তাকে বুঝতে হবে, সে আসলে কাজটা বুঝে করছে না না বুঝে করছে, সে আসলে যে জিনিসটা করতেছে এটা আসলে কোন ভাবে করতেছে, এটা আপনার বুঝতে হবে। আপনাকে আমি এই প্র্যাকটিক্যাল একটা
কেস স্টাডি আমি আপনাদেরকে দেখাবো, যেটা আমি আজকে আমাদের গ্রুপে আমি দেখেছি। তো এখানে এবং কাস্টমারকে কথা বলতে উৎসাহ দিন 3 নাম্বার, যে সে যখন কথা বলতে চাইবে না, যখন আপনি ওপেন মাইন্ডেড হয়ে যাবেন, তাকে ধৈর্য ধরে একটু সময় দিচ্ছেন। এবং থার্ড যেটা করবেন, তাকে কথা বলতে উৎসাহ দিন। যখন আপনি 1 লাইন বলবেন, তাকে আপনি 3 লাইন বলানোর চেষ্টা করেন। তাকে আপনি 3 লাইন বলানোর চেষ্টা করেন। একটা উত্তর দিছে, তাকে আবার একই প্রশ্ন উত্তর আবার জিজ্ঞেস, তারপর কি হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এটা কিভাবে হয়েছিল, তার কথা থেকে আপনি আবার প্রশ্ন উত্থাপন করেন। আপনি কাজটা কিভাবে করেছিলেন, আপনার কাজটা তো অনেক ভালো ছিল, আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, আমাকে কি একটু বলবেন যে আপনার এই এক্সপিরিয়েন্সটা কিভাবে হইলো, বা আপনার কেন মনে হলো যে অভিজ্ঞতাটা আপনার নিতে হবে, বা এই কাজটা আপনার করতে হবে। এভাবে যখন আপনি একজনের সাথে কথোপকথন চালিয়ে যাবেন, আপনার ওই কাস্টমারের সাথে কিন্তু কখনোই সম্পর্ক নষ্ট হবে না, এবং একজন কাস্টমারের সাথে আপনার একাধিক কাস্টমার আসতে পারে। তো এক্ষেত্রে কি করবেন, যে কাস্টমারকে আপনি এটা কখনো বলবেন না, যে কাস্টমার যেমন এই যে সাইলেন্ট কাস্টমার আসছে, আসার পরে বললেন যে ঠিক আছে আমি একটু বিজি আছি, আমার আরেকজন কাস্টমার আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। এটা কখনোই বলবেন না। বিশেষ করে যদি আমার মতো সাইলেন্ট কাস্টমার আপনার ভাগ্যে পড়ে, আপনার যা আছে সব জ্বলে যাবে। আপনার যা আছে সব জ্বলে যাবে। এমন হইতে পারে যে আপনার দোকানের সামনে আপনার ফেস্টুন বানায় লাগাই দিবে, বা এই দোকানে যাবেন না, ওদের কাস্টমার সার্ভিস ভালো না, যদি আমার মতো সাইলেন্ট কাস্টমার পড়ে কখনো ভাগ্যে। সো আপনার এই ব্যাপারে যথেষ্ট থাকবেন, এই কেয়ারফুল থাকবেন, যে সাইলেন্ট কাস্টমার যেই হোক না কেন, পরে কথা বলবো ঠিক আছে আপনি একটু বসেন, এ ধরনের কোনো কিছু বলবেন না। বরং বলবেন হলো যে আপনার সুবিধার জন্য আমি একটু বিস্তারিত জানতে চাই, যে আপনি ঠিক কোন জায়গায় সমস্যায় পড়েছেন, আপনার কাছে কোন জায়গাটা সমস্যা মনে হয়েছে, আমাকে একটু খুলে বলবেন। প্রয়োজন আপনি সেই সমস্যাটা ধরে তাকে আপনি বলবেন। দেন হলো আপনি তাকে সমস্যার সমাধানটা দেন। আই থিঙ্ক আপনি সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর একটা কাস্টমার সার্ভিস আপনি পাবেন বলে আমি বিশ্বাস করি। তো 3 নাম্বার হলো টর্কটিভ কাস্টমার। কিছু আছে আপনার অতিরিক্ত কথা বলে, কিছু কাস্টমার আছে অতিরিক্ত কথা বলে, এত সাংঘাতিক রকমের কথা বলে, এটা মনে করেন যে মানে আপনার কান ঝালাপালা বানায় ফেলবে। আপনার শুনতে মন চাচ্ছে না তবুও সে বলতে থাকবে, আপনার শুনতে মন চাচ্ছে না তবুও বলতেই থাকবে। এ ধরনের কাস্টমার ক্ষেত্রে আসলে আপনি কি করবেন, যে তাদের লক্ষণগুলা কি? তাদের লক্ষণ হলো তারা অপ্রয়োজনীয় গল্প করে। আপনার উত্তর এক কথা যেটা দিয়ে দেওয়া দরকার, সেই কথার উত্তর দিয়ে 10 কথায়। যেখানে আপনার শুধু জি বললেই হয়ে যাবে, সেখানে আপনাকে উত্তর দিবে জির সাথে। আরো মনে করেন যে মুসা আলাহিসাল্লামের মতো, আল্লাহ জিজ্ঞেস করছে মানে ওই, এই মুসা তোমার হাতে কি? সে বলতেছে হিয়া আসয় আতাওয়াক্কা ও আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। সেই যে বিবরণ দেওয়া শুরু করেছে, আল্লাহ আল্লাহ, এই বেচারা তার বিবরণ আর শেষ হয় না, অথচ বলতে পারতো যে হিয়া আসয় অথবা ফিয়া দিয়ে আসো, আমার হাতে একটা লাঠি মাত্র। তো এই ধরনের কিছু অতিরিক্ত কথা বলা বা বেশি কথা বলার কাস্টমার থাকবে। তো অবশ্যই তারা মনে করে যে আপনি ভালো মানুষ। ওই যে উপরে যে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ব্যক্তি বললাম, সাইলেন্ট কাস্টমারকে যখন আপনি আন্তরিকপূর্ণ হয়ে যাবেন, ব্যক্তির সমস্যা সমাধানে আপনি ভালো বুঝবেন, তখন সে আপনার কাছে এই কাস্টমারে পরিণত হবে। সে চাইবে যে আপনার কথা আরো বেশি শুনে, কারণ সে কথা বলে মজা মানে পাচ্ছে আপনার সাথে। তো এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন, সামনে বলতেছি। মূল সমস্যায় আসে না। এই ধরনের কাস্টমার গুলো তারা মূল সমস্যা বলার আগেই তাদের সমস্যা শেষ হয়ে যায় অতিরিক্ত কথায়। তারা কল বা সময় অনেক বেশি নেই, তারা অনেক বেশি সময় নেই। তো এক্ষেত্রে আপনি কি করবেন, একদম শান্ত এবং ভদ্রভাবে কথার কন্ট্রোল নিয়ে নেবেন। কিভাবে? যে একটা কথা দেখতেছেন যে সে অ্যাঙ্গেল ঘুরিয়ে ফেলছে, আপনি যে কোনো সিস্টেমে আপনি মূল পয়েন্টে চলে যাবেন, যে ভাই ঠিক আছে এই বিষয়টা তো আমার কাছে এমন মনে হচ্ছে, আপনি এই বিষয়টা যেন কি বলতে চাচ্ছিলেন, বা এই বিষয়টা এরকম ছিল না, জাস্ট আপনি পয়েন্টটা ঘুরিয়ে দিবেন। 2 নাম্বার ছিল যে আলোচনাকে মূল বিষয়ে ফেরানো, যে এই একই কথা, যে টু দা পয়েন্টে আপনি চলে আসবেন। সময় ম্যানেজ করুন, যে আপনি তার সাথে যখন কথা বলতেছেন, আপনার হাতে কত মিনিট সময় আছে, আপনার হাতে কত মিনিট সময় আছে, এটাকে টার্গেট করে ওই কাস্টমারের কথাগুলোকে আপনি বুঝে নিয়ে তাকে অতিরিক্ত কোথাও যেন প্রবেশ না করার সুযোগ পায়, সেটা আপনি চেষ্টা করবেন। তো আপনি কিভাবে করবেন, যে উদাহরণ হিসাবে, যে আপনি কিছু না বলে সব গল্প শুনে যাওয়া, এটা আসলে সাংঘাতিক রকমের সময় নষ্ট করা। যে ভদ্রতার জন্য, যেমন আমার মতো যদি ভদ্র ব্যক্তি হন, আপনার মনে করেন যে মাথা মুথা মুন্ডু সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আপনার কাছে বলতেছে আল্লাহ, আপনি আল্লাহর হস্তে শোনা শুরু করছেন। কারণ আপনি অনেক বেশি আন্তরিক মানুষ, মানে কি বলে এটাকে, কি বলে, এই মানবতার ফেরিওয়ালা। তখন আপনি আসলে জীবনের সবকিছু শেষ করে আপনার এই দিক দিয়ে সবকিছু নষ্ট হয়ে যেতে আপনি শুনতেই আছেন না, এটা কখনো করা যাবে না। আপনি এখানে করবেন কি, যে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যেভাবে বলবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার সমস্যাটা দ্রুত সমাধান করতে আমি মূল বিষয়টায় একটু ফোকাস করি, ঠিক আছে?
আপনি এটা বলে কিন্তু টু দা পয়েন্টে চলে আসতে পারেন যে আপনার সমস্যাটা আমি বুঝতে পারতেছি খুবই গুরুত্বপূর্ণ, আপনার মূল বিষয়টা ফোকাস করার জন্য আমি দ্রুত চেষ্টা করছি, সুতরাং আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন, আপনি টু দা পয়েন্টে চলে যাবেন। 4 নাম্বার কাস্টমার হলো তারা ডিমান্ডিং কাস্টমার, তারা অতিরিক্ত দাবি করে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে তারা এই আপনার নীতি আদর্শের বাইরে অনেক কিছু দাবি করে বসবে, এমন কিছু দাবি করবে যে কেউ কেউ আছে বুঝে শুনে দাবি করে, আবার কেউ কেউ আছে এই না বুঝে দাবি করে, আবার কেউ কেউ আছে আপনার মন রক্ষার জন্য দাবি করবে। দাবির অনেকগুলো প্রকার হতে পারে। তো এখানে আমাদের কাস্টমার সাধারণত সে আপনার উপর অতিরিক্ত অধিকার খাটিয়ে নিজের জন্য সে দাবি করা শুরু করবে। আবার কিছু আছে মনে করবে যে আপনি চান যে তার কাছে আপনি নিজে মন খুলে কিছু বলেন, এই জন্য সে আপনার কাছে দাবি করে। এইগুলো আমাদের বুঝে নেওয়া, দেন হলো তাকে সমস্যার সমাধান দেয়া। 2 নাম্বার হলো যে আমাকে এখনই চাই, মানে তাদের লক্ষণটা অসম্ভব পুলিশের বাইরে দাবি করবে, মানে তার জিনিসটা এখনই লাগবে, তার এখনই লাগবে, না লাগলে মনে হয় যেন সে এখন মারা যাবে, একটু পরে কাফন দাফন করে সে মানে পরপারে চলে যাবে, বিষয়টা এমন এমন দাঁড়ায় যে আমার এখনই লাগবে। মানে তার কাছে একটা কাস্টমার এসে আপনার কাছে চাইছে ভাই ওই কাপড়টা দেন, আপনি আরেকজন কাস্টমারকে দিতেছেন, তখন কিন্তু শেষ শুরুতে আপনাকে বকাবাজি শুরু, ভাই মানে আপনার কাস্টমার সার্ভিস ভালো না, আমাকে বসে রেখে আপনি তাকে কাপড় দিতেছেন, অথচ সে কিন্তু পরে আসছে, অথচ সে পরে আসছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাদের লক্ষণের ক্ষেত্রে। 3 নাম্বার হলো বিশেষ সুবিধা জোর করে নেয়, তারা বিশেষ বিশেষ কিছু সুবিধা জোরপূর্বক আপনার কাছ থেকে নিয়ে নিবে নিজের স্বার্থের জন্য, নিজের ভালো লাগার জন্য। সে আপনার নিশ্চিত খারাপ লাগাটা জানার পরেও আপনাকে বলবো যে এটা আমি চাই। এবং মানে আমার মতো ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তখন আসলে নিজের কষ্ট হইলেও মানিয়ে নেয়া এবং মেনে নেয়া, এই জায়গা থেকে কেন্দ্র করে আপনি তার সুবিধাটা আপনি দিবেন। কিন্তু এটা রং থিওরি, এটা আপনি কখনোই করবেন না। যে কেউ যদি জোর করে তার মানে অধিকার নিয়ে যেতে চায়, যেটা একদম রং থিওরি, যেটা একদম অসুবিধা ভাবে নেয়, তখন আপনার এখানে অবশ্যই হার্ড হতে হবে এবং আপনাকে মানে সিস্টেমে পলিটিক্যালি এটাকে আপনি হ্যান্ডেল করতে হবে, যাতে করে সে আপনার সেই সমস্যাটার সমাধান হয়। আবার হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন অতিরিক্ত সুবিধা চাবে, অতিরিক্ত আপনার কাছে দাবি করবে, আপনি কিন্তু ইগনোর করতে পারবেন না। আপনার কাছে একটা জিনিস চাইছে, আপনি অন্যদিকে তাকিয়ে রইলেন, আপনি ইগনোর করলেন বা আপনি তাকে রিপ্লে করলেন না, এটা কিন্তু সাংঘাতিক রকমের এবং মারাত্মক রকমের ক্ষতি টেনে আনবে। এজন্য ইগনোর না করে আপনি সিস্টেমে তাকে রিপ্লে করে আপনি আপনার মূল পয়েন্টে চলে যান, এবং হলো আপনি আপনার কাজ করেন। এখানে কৌশলটা কি, যে সরাসরি তাকে না বলবেন না, তাকে পলিসিগুলো আপনার যে নীতি আদর্শগুলো শুরুতে আপনি তাদেরকে বুঝিয়ে দিন যে ভাই আপনি, আমি আপনার যে সমস্যাটা আছে এটা আমি খুব সুন্দরভাবে বুঝতেছি, আপনার চাওয়াটাও অনেক সুন্দর, আপনি মনে করেন যে তার চাওয়াটা মারাত্মক রকমের অভদ্রতা, তারপর আপনি বলবেন ভাই আপনি চাওয়াটা অনেক সুন্দর এবং যুক্তিপূর্ণ, যুক্তিক, কিন্তু আসলে আমি আন্তরিকভাবে আপনার কাছে এক্সট্রিমলি সরি যে আমাদের কোম্পানি পলিসি বা আমাদের নীতি আদর্শের এই সমস্যার কারণে আসলে আমি আপনাকে এই সার্ভিসটা দিতে না পারে, আমি আসলে খুব খুব দুঃখিত, এজন্য আমি এক্সট্রিমলি সরি। তখন কিন্তু সে আসলে আপনার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হবে। 2 নাম্বার হলো 3 নাম্বার হলো বিকল্প সমাধান দিনে, যে আমি যেটা বললাম যে আপনি আসলে এটা চাচ্ছেন, আমাদের কোম্পানি পলিসি তো এমন হচ্ছে না, আমি তো সরি বললাম, তো ঠিক আছে আমি একটা কাজ করতে পারি আপনার জন্য, আমাদের এই ধরনের একটা সার্ভিস আছে, অথবা আমি আপনার জন্য একটা নতুন একটা রুলস ক্রিয়েট করে আমি আপনার জন্য করতে পারি। এটা হলো, এটা আবার ভিন্ন একটা পলিসি, এটা পলিটিক্যাল ইস্যু, যে ওইটা আপনারা বলতে যাবেন না যে রুলস নেই তারপর আপনি বলেন যে রুলস ক্রিয়েট করে আপনি দিবেন না, বরং রুলস আছে সে জানে না, এমন একটা জায়গাতে হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি আপনার জন্য নতুন একটা রুলস তৈরি করে আমি আপনাকে সমাধানটা দিচ্ছি, যদি আপনার সেই কাস্টমারটা ভ্যালুয়েবল কাস্টমার হয়, তখন সে মনে করবে যে আপনি তার জন্য একটা নতুন কোম্পানির রুলস আপনি তৈরি করে ফেলছেন, তখন সে আপনার প্রতি লয়াল হবে। তো এই জায়গাগুলো আপনারা খুব খেয়াল রাখবেন। যে একজন কাস্টমার এসে বলল যে আমি আজই ফ্রি রিপ্লেসমেন্ট চাই, না হলে অভিযোগ করব। যে আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি যেমন আমি একটা রিয়েল লাইফ কেস স্টাডি দিই। আমার একটা ফোনের চার্জার আমি কিনেছিলাম, তো চার্জার কেনার পরে সে আমাকে বলেছে ভাই এটার জন্য 3 মাস বা 6 মাসের ওয়ারেন্টি স্বাভাবিকভাবে থাকে। যখন আমার নির্দিষ্ট একটা সময় পরে চার্জারটা মানে ড্যামেজ হয়, আমি তার কাছে যাওয়ার পরে সে আমার সাথে রূঢ় ব্যবহার করে, খুব রূঢ় ব্যবহার করে যে না এটা কোনোভাবে হইতেই পারে না, আপনি নিজে নষ্ট করছেন, নষ্ট করে এনে আমাদের কাছ থেকে দাবি করতেছেন, কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা কোনো ধরনের এই রিপেয়ার ওয়ারেন্টি পর্যন্ত নেই। তো তো তখন কি হলো, তার এই যে এ ধরনের যে এটা সম্ভব না বা এই ধরনের কোনো একটা রিপ্লে করার ফলে কি হলো, আজকে পর্যন্ত বিশ্বাস করবেন যে তার দোকানে তো আমি কোনো কাস্টমার পাঠাইনি, আমি তো যাইনি। আমি যদি মনে করেন যে আমি এত বড় বিপদে পড়েছি যে আমার এই মুহূর্তে 10টা টাকা উঠানোর দরকার বিকাশ থেকে, খুব প্রয়োজন, শুধু তার মাত্র তার দোকানটাই খোলা আছে, তবুও আমি ওই দোকানে আমি যাইনি। আমি কষ্ট করছি, আমি 3 দিন পরে টাকা উঠেছি, তবুও তার দোকানে যাইনি। ওই যে বললাম না যে আমার মতো কাস্টমার হলে বিপদে পড়বেন সব জায়গাতে।
এই জন্য কাস্টমার হ্যান্ডেল আগে থেকে ভালো করে বুঝে নেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই নির্দিষ্ট প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা হইতে পারে কোনো তথ্যের মাধ্যমে, প্রোডাক্টটা হইতে পারে কোনো কথোপকথন, প্রোডাক্টটা হতে পারে কোনো ভিজুয়াল প্রোডাক্ট, যে কিছুই হতে পারে। আমি যদি কখনো আপনার কাস্টমার হয়ে যাই, আপনি কিন্তু সাংঘাতিক জ্বলবেন। সুতরাং ভেরি কেয়ারফুল। আপনারা এই ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স জানাতে পারেন যে আপনাদের এই ব্যাপারে কারো কোনো মতামত বা আছে কিনা। যেহেতু অনেক লম্বা চড়া কথা বলেছি, ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, যে এটা সত্যি গুরুত্বপূর্ণ কিনা, আপনি কিন্তু চাইলে আমাকে একটু বলতে পারেন। 5 নাম্বার হলো রুড কাস্টমার, যারা আপনার রুরও ব্যবহার করে, অসম্মানজনক ব্যবহার করে। এটা আমি আগেও বলেছিলাম। এগুলো বলার কারণ হলো কিন্তু আসলে এই, অন্য কথা কম বলে আমি এখানে বেশি বলছি, কারণ হলো আপনাকে মানুষ চিনতে হবে। মানুষ চেনার জন্য এটা খুব বেশি জরুরি। এটা কাস্টমার হোক, আপনার ডানে বামে শিক্ষক হোক, আপনার সহপাঠী সহকর্মী যেই হোক না কেন, আপনাকে চিনতে হবে। এই জন্য বলেছিলাম যে একই ব্যক্তি বহুরূপী হতে পারে, বা এক একাধিক গুণের, এই কি বলে, প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন গুণের হইতে পারে। এই জন্য কিন্তু আমি বিষয়গুলো বলছি। আপনারা কমেন্ট করবেন, চ্যাট বক্সে লিখবেন, হ্যাঁ। এখনো আপনারা চ্যাট বক্সে লিখবেন। প্রত্যেকে আমি আশা করছি যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আশা করছি আপনার এক্সপিরিয়েন্সটা এখানে লিখবেন। যারা আপনার রুড়ো বা অসম্মানজনক কাস্টমার, তাদের কি, তাদের লক্ষণ কি? তারা হলো অপমানজনক আপনার কথা বলবে, এমন ধরনের কথা বলবে আপনার কলিজা গুর্দা ফুসফুস সবকিছু ছিঁড়ে ফেলবে, অপমানজনক কথা বলবে। তো তারা কি আবার কি করবে? তারা ব্যক্তিগত আক্রমণ করবে। তারা ভদ্রতা মানে না। বা অনেক কাস্টমার আছে, আপনি বিলিভ করবেন না, যে এই ধরনের কাস্টমার সম্মুখীন যখন আমি হই। যেমন আপনার আমি এক জায়গাতে কাস্টমার সার্ভিস, সরি, বিজনেস এক্সিকিউটিভ ছিলাম এক জায়গাতে, না দুই জায়গাতে, এবং আরেক জায়গাতে ছিলাম এই বিজনেস ম্যানেজার। মানে বিভিন্ন পজিশনে কাজ করেছি। তো এমন কিছু কাস্টমার এমন হতো, অনেক কাস্টমার এমন হতো যাদের ব্যবহার আসলে নেয়ার মতো না। এমন ভাবে তার আক্রমণ করতো, কেমন যেন মানে তার সাথে আমার চিরজীবনের কোনো শত্রুতা আছে, এমন হইতো। তো ফলে এই যে অভদ্রতা না মানা, ব্যক্তিগত আক্রমণ করা, অপমানজনক কথা বলা, তো এগুলো আসলে ওই ধরনের তাদের মেজাজে। তখন আমি কি করতাম আসলে? তখন আমি করার জন্য আমি কি করতাম, যে আমি মানে ফিরতি মেসেজে, তার প্রতি ফিরতি মেসেজে, যেহেতু কোম্পানির আমি একজন ম্যানেজার, বা আমি একজন বিজনেস এক্সিকিউটিভ অথবা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, মানে যেটা আমি ছিলাম, আমি কিন্তু আরেকজনের কাজ করি, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু তার যে অবজেকশনটা আছে, তার যেমন আপনি, আমি আমি একটা বুকশপে ছিলাম, আসনা ফাউন্ডেশনের বিজনেস ম্যানেজার হিসেবে, ডেভেলপমেন্ট ম্যানেজার এক্সিকিউটিভ। তো সেখানে আপনার অনেক কাস্টমার এই ধরনের ইয়ে করতো যে, স্যার ভাই, আপনারা কি ধরনের এই এই সার্ভিস দেন, আপনাদের সার্ভিস ভালো না। অনেক তথ্য নেওয়ার পরে সে বলে যে, ভাই বইটা আমি নিবো না, বা আপনার প্রোডাক্ট আমি নিবো না। এই ধরনের মারাত্মক মারাত্মক সাংঘাতিক রকমের মানে খারাপ বিহেভিয়ার করে। তখন আমি কি করতাম, যে তাকে আমি, যে ভাই আপনার সমস্যাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বিষয়টি এটা হয়তো আনফরচুনেটলি আমাদের থেকে হয়ে গেছে, বা কোনো কারণে মিস্টেক হয়েছে। আমি আপনার এই সমস্যাটার সমাধান আমি করতেছি, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। তখন কিন্তু সে বলে যে, ভাই আপনার প্রোডাক্ট নিবই না। তখন আমরা কি, অন্য কেউ হলে কি করতো, যে ভাই আপনার প্রোডাক্ট আমার নেওয়ার দরকার না। আমার সাথে আরেকজন এক্সিকিউটিভ ছিলেন, সে সোজা বলে বলতো, আপনি আমার বই না নিলে কি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটা বলতো। এই কথা যখনই বলবেন, সেই কাস্টমার আর আপনার কাছে কোনোদিন আসবে না। তো ফিরতি মেসেজ যখন নিবেন না, ভাই ঠিক আছে, আমাদের কাছ থেকে আপনি বই না নেন কোনো সমস্যা নেই। কথা এটা, ভাই আমাদের কাছ থেকে আপনি বই না নেন কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রতি আমরা যথেষ্ট আন্তরিক, এবং আপনার প্রতি আমরা শ্রদ্ধাপূর্ণ শ্রদ্ধাশীল। সুতরাং আপনার যখনই যে কোনো রকমের সমস্যা হবে, আপনি নির্দ্বিধায় কিন্তু আপনি আমাকে মেসেজ করতে পারেন। বই না নেন আমার কোনো সমস্যা নেই। আপনার যে কোনো তথ্যর সহযোগিতা প্রয়োজন হলো, আপনি আমাকে মেসেজ করতে পারেন। এখন আমাকে বলেন, যে মানুষটা আমাকে বলেছে যে বই নিবে না, সে কি দ্বিতীয়বার আমাকে মেসেজ না করে থাকবে সমস্যায় পড়লে, তার সমস্যার সমাধান যখন আমি দিব? সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কৌশল হলো প্রফেশনাল সীমা রাখুন। অর্থাৎ তার সাথে আপনি একবারে মানে এত পার্সোনালিটিতে চলে যাবেন না, যে মানে আপনার জীবন দিয়ে তার এটা সমাধান করতে হবে, আপনার পকেটে টাকা দিয়ে করতে হবে, এই ধরনের চলে যাবেন না। আপনি কিছুটা প্রফেশনাল এখানে ধরে রাখবেন, এবং প্রয়োজনে সতর্ক করুন, এবং এই মানে তার যে অবস্থানটা আছে, এটাকে আপনি নোট ডাউন করে তাকে আপনি এই সিস্টেমে এড়িয়ে যান। তো এক্ষেত্রে আপনি কি করবেন, যে এক্ষেত্রে আপনার কৌশলটা কি হবে, যে কাস্টমার বললো যে এই তুমি তো কিছুই জানো না, তুমি একদম বোকা। তখন আপনি কি করবেন, যে আপনি আমাকে বোকা বলতে বললেন, আপনি বোকা, আপনি বোকা। আজকে আপনার সকালে হসপিটালে যে আয়া আছে, যারা ময়লা টয়লা ফেলে, এই আয়া এসে 8টার সময় আসছে, 8টার সময় আসছে,
মাত্র 3 জনের এই কমেন্ট আমি পেয়েছি, বাকিরা হয়তো ঘুমিয়ে আছেন অথবা খাচ্ছেন অথবা কিছু একটা করছেন। আমার অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আমি আজকের ভিডিও তো অবশ্যই দিব না, আমি বলেছি দিব না মানে দিবই না। বাকিরা যদি কোনো কারণে মানে রহম দিল পয়দা হয় তাহলে দিতে পারি, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই দেওয়ার জন্য। কমেন্ট এজ আ উইশ, আপনার করলে করতে পারেন, না করলে আমার কোনো সমস্যা নেই। তো আয়া এসে মানে আসার পরেই সাথে সাথে সাংঘাতিক রকমের বকা শুরু করছে। বকা শুরু করছে কি, যে হ্যাঁ এই মানে খারাপ খারাপ বকা দিছে। বকা দেওয়ার কারণ হলো তার কথা হইলো যে আমি বলছি ওই জায়গাতে ফালাইতে, আপনারা এখানে কেন ফালান, এই জন্য সে বকতেছে। তো প্রচন্ড গালি দেওয়ার পরে আমি সামনে ছিলাম, আমি বললাম যে আসলে আন্টি, এখানে যারা আছে সবাইকে আপনার কোনো জাল হয়, যে আপনার এই কি বলে আপনার দেবরের বউ অথবা আপনার এই কি বলে এই ভাসুরের বউ, এই ধরনের কেউ কি এখানে আছে? যে কেন আপনি আমার এটা কেন বললেন? বললেন যে, তাহলে এইভাবে মানে অঢেল ভাবে কেন বকাবকি করছেন? আপনার গতকালকে আপনি যাদেরকে বলেছিলেন তারা তো আজকে নাই, রুগী চলে গেছে। আপনি এটা মানে কিভাবে আপনি ইয়া করতে পারেন, এই কি বলে বকাবাজি করতে পারেন? তাহলে এখানে কিন্তু আমি একজন কাস্টমার ছিলাম। তো ফিরতিতে সে কিন্তু যে খুব একটা ভালো ব্যবহার করেছে এমন না। তো আমি শেষ শুধু এটুকু বললাম যে আন্টি আসলে আমি আপনাকে ভদ্র ভাষায় বলেছি যে আপনার জাল আছে কিনা, কিন্তু আমি একটু অভদ্র হলে কিন্তু আমি আপনাকে বলতাম যে এখানকার সবাইকে আপনার সতীন টতিন লাগে কিনা। যদি সতীন হইতো তাহলে আসলে মানে বুঝে নিতে পারতাম আপনার ভিতরে জ্বলন জ্বলন্তি আছে, এজন্য আপনি এভাবে কোনো কিছু না বুঝেই আপনি এভাবে হুটহাট করে বকাবাজি করতেছেন। তো এই যে আমি তার সাথে খারাপ বিহেভটা করলাম, এটা কেন করলাম? সে আমার সাথে ভালো বিহেভ করেনি। সে যদি এখানে বলতো যে, সে এসে যদি বলতো যে আসলে আমি বলেছিলাম কি ওখানে না ফালান, ওখানে আছে, আপনার আসলে সামনে থেকে এটা না করলে ভালো হবে, তখন কিন্তু প্রত্যেকটা ব্যক্তি উপস্থিত যারা ছিল প্রত্যেকেই তার কথা সম্মান জানিয়ে সে কিন্তু এই এই অন্য জায়গায় ফেলতো। এবং তাকে আমি স্পষ্ট একটা ভাষায় এটাই বলেছিলাম যে আপনাকে রাগাই হয়েছে টাকা দিয়ে ময়লায় ফেলাবেন, আপনি এখানে বকাবকি করার কিছু নেই। তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়ে নেন, যেখানে আপনি এই বড় বড় শাড়ি পরে ঘুরবেন, আপনার পিছনে 3 জন শাড়ি ধরবে, আর আপনি হাইটে চলে যাবেন, তখন আপনার কাউকে বকা দিতে হবে না, সবাই আপনার কথা শুনবে। আয়ের কাজ করার দরকার নেই। আমি এটা বলেছিলাম। এটা কেন সম্পূর্ণ হলো, আমি একজন কাস্টমার হিসেবে তার ব্যবহারটা কেমন ছিল এটা বোঝানোর জন্য। আচ্ছা, আপনারা কিন্তু এই জায়গাগুলোতে খুব সতর্ক থাকবেন যে আপনার যারা কাস্টমার আসবে সে অনেক বকাবাজি করবে, কিন্তু আপনি কখনো রুড়ো হবেন না, তার সাথে নেগেটিভ কথা বলবেন না। ওকে, এখন আমরা টেনে চলে যাব যে মেইন মূল পয়েন্টগুলো যেটা আছে এটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করে ফেলেছি, 27 বেজে গেছে অলরেডি। কাস্টমার এক্সপিরিয়েন্স কি আমি এই আলোচনাগুলো করে ফেলছি। প্রথমত হলো যে এক্সপিরিয়েন্স ফার্স্ট ইমপ্রেশন, আমি যেটা একটু আগে বলেছিলাম যে আপনি প্রথমেই তার সাথে এমন ভাবে মানে আপনার অভিব্যক্তি বা আপনার কি বলে আপনার অভিব্যক্তি বা আপনার এক্সপ্রেশনটা, আপনার নিজেকে উপস্থাপন করাটা এমন ভাবে তার সামনে আপনি করেন, যেভাবে করলে সে আপনাকে প্রথম দেখাতেই যেন আপনার প্রতি বিরূপ ধারণা তৈরি না করে। যেমন আমি শিক্ষক প্রশিক্ষণে বলেছিলাম যে আপনি নিজেকে পরিচয় করানোর জন্য অনলি 7 সেকেন্ড সময় পাবেন, মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের ভিতরে আপনার তাকে পরিচয় করাতে হবে যে আপনি আসলে ভালো ব্যক্তি, আন্তরিকপূর্ণ ব্যক্তি, আপনি তার প্রতি সহানুভূতিশীল, আপনি একজন ভালো কাস্টমার সার্ভিস এক্সপার্ট। এটা আপনার প্রথম 7 সেকেন্ডে বুঝিয়ে দিতে হবে। যদি না বুঝাতে পারেন, আসলে সে আর 70 সেকেন্ড আর 70,000 মিনিটও আপনাকে বুঝবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি আমরা কি করব, যে এক্ষেত্রে প্রথম যে কাজটা আমরা করব, যে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কি হবে, যে আমাদের যে ব্যক্তি আমাদের সামনে আসছে, সামনে আসলে তাকে আগে তার প্রতি লয়াল হয়ে যে হ্যালো অমুক বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আরেকটা হলো, ভাই কি হয়েছে বলেন তো, আমি আমি কি করতে পারি আপনার জন্য, বা অন্য কোনো ভাষায় রুড়ো ভাষায় বলা। আরেকটা হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এটার একটা এই মুহূর্তে তো আমি আপনাকে সম্ভবত লাইভ স্ক্রিন তো দেখাচ্ছি, আমি আমার পার্সোনাল চ্যাটটা দেখাতে পারছি না। বাকি আজকে আমাকে একজন মেসেজ করেছে, আজকে আমাকে একজন মেসেজ করেছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার আমি উমুক বলছি। আমি এক বিশ্বস্ত সূত্রে আমি আপনার তথ্য পেয়েছি যে আপনি একজন ভালো এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এবং ফেসবুক অ্যাডস নিয়ে আপনি কাজ করেন। তো আমার একটা সহযোগিতা প্রয়োজন। এভাবে সে তার মতো করে বলছে। তো বলার পরে আমি কিন্তু এখানে কয়েকভাবে উত্তর দিতে পারতাম। একটা উত্তর হলো যে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি বলেন। আমরা যেটা করি, আমরা যেটা করি যে ঠিক আছে ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, জি বলেন, এভাবে বলতে পারি, বা এভাবে বলার সুযোগ ছিল। কিন্তু আমি কি করলাম, আমি
আমি কি করলাম, আমি প্রথমে তাকে বললাম যে সালামের উত্তর দিয়ে আমি কয়েকবার এটাকে আমি মেসেজটাকে লিখলাম, লিখে কেটে সর্বশেষ বললাম যে প্রথম বললাম আমি বলতে চাইলাম যে কিভাবে সহযোগিতা করতে পারে। আমার কাছে মনে হয় যে সে যেভাবে মানে সম্মান দিয়ে কথা বলেছে, এখানে আসলে সহযোগিতা শব্দটা বেমানান। এই জন্য আমি কারণ হলো সহযোগিতা তাকেই করা হয় যে ব্যক্তি অসহায়, সে এখানে অসহায় না। 2 নম্বর হলো সাপোর্ট। তো আমি চিন্তা করলাম যে তাকে আমি সাপোর্ট দেবো, সে তো আমার কোনো ক্লায়েন্ট না, সে আমার কোনো কাস্টমার না, তাহলে এই শব্দটাও আসলে এখানে বেমানান। তাহলে সে যেহেতু আমার প্রতি শ্রদ্ধাশীল এবং একটা কষ্ট করে আমার কাছে এসেছে, তাহলে কি শব্দ ব্যবহার করতে পারি। দেন আমি থার্ড স্টেপ যে আমি কি বললাম যে ঠিক আছে ভাই, আমি আপনার কোন কাজে উপকারে আসতে পারি। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমি আপনার কোন কাজে উপকারে আসতে পারি। তাহলে এখানে আপনার টিউনটা কি হলো, এখানে আপনার টিউনটা কি হলো, এ- এটা এটা হলো চিন্তার বিষয়। এক্ষেত্রে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আমরা কিভাবে তাদের কাছে আমরা এক্সপ্লেন করতেছি। 2 নম্বর হলো এই ইমপ্রেশন, এটা একটা যে যেটা বললাম লাইফ লাইফ এক্সপিরিয়েন্স, এটা থেকে আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে যে কিভাবে সাহায্য করতে পারি, বা ব্যক্তি যে তার অবস্থা শুনে আপনি চিন্তা ফিকির করবেন। টাচ পয়েন্ট, আপনার প্রথমে চিন্তা করতে হবে যে টাচ পয়েন্ট কি। টাচ পয়েন্ট হলো যে আপনার কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে ফোন কল হইতে পারে, আপনার কাউন্টার ভিজিট হইতে পারে, ওয়েবসাইটে ডেলিভারি ম্যান ফলো আপ কল, এই সব কিছুই কিন্তু টাচ পয়েন্ট। অর্থাৎ কাস্টমার ও কোম্পানির মধ্যে যত জায়গায় যোগাযোগ হয়, কাস্টমার এবং কোম্পানির মধ্যে যত জায়গায় যোগাযোগ হয়, সবগুলো কিন্তু আসলে কি টাচ পয়েন্ট। সবগুলো কিন্তু টাচ পয়েন্ট। তো এই বিষয়গুলো আমরা খুবই খেয়াল রাখবো। প্রতিটি টাচ পয়েন্ট গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমাদের ফোন কল, আমাদের সাথে যোগাযোগ করা, অর্থাৎ কোম্পানির সাথে কাস্টমারের যোগাযোগের জন্য যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ। এগুলোতে আমরা কাস্টমার সার্ভিস প্রদান করার সময় খেয়াল রাখবো। কনসিস্টেন্সি ইন সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিতেছেন এর মধ্যে যেন আপনার ধারাবাহিকতা রক্ষা করেন। আপনি একটু কথা বলে একটু পিছনে চলে গেলেন, একটু সার্ভিস দিয়ে আর একটু দিলেন না, এ ধরনের যেন না হয়। কমপ্লেন অপরচুনিটি, অভিযোগ যখনই আসবে, কমপ্লেন যখনই আসবে, সেটাকে আপনার সুযোগ মনে করতে হবে। কারণ যত বেশি অভিযোগ, তত আপনার উন্নতির পথ খুলে যাবে। যদি অভিযোগ না আসে, আপনি নিজেকে চিনবেন না, আপনার সমস্যা বুঝবেন না, আপনি কিন্তু নিচে থেকে যাবেন। এজন্য যত রকমের অভিযোগ আসুক, সেটাকে সমস্যা সমাধানের, নিজের উত্তরণের এই পথ চিন্তা করে আপনি তাকে সময় দিয়ে যাবেন। কম আপনার যে কোনো কমপ্লেন হ্যান্ডেল করার জন্য কি করবেন প্রসেসটা, সেটার জন্য আপনার করতে হবে ভালোভাবে তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে, তার প্রতি দুঃখ প্রকাশ করতে হবে, তাকে সমাধান দিতে হবে, ফলো আপ করতে হবে। আমি আগে বলে ফেলছি অলরেডি। আপনার কাস্টমার লয়ালিটি এন্ড রিলেশন কি, যে কাস্টমারের সাথে আপনি বিশ্বাস তৈরি করবেন, তার পার্সোনাল টাচ, তার সাথে আপনার তার সাথে এমন ভাবে কথা বলবেন বা তার সাথে মিশবেন, সে মনে করবে যে আপনি তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, তাকে বেশি গুরুত্ব দেন। আফটার সার্ভিস ফলো আপ, আপনি সার্ভিসের পরে তাকে আপনি মানে ফলো করবেন। লং টার্ম রিলেশনশিপ, আপনি তার সাথে লম্বা সময় ফলো আপ করে যাতে করে আপনি এই রিলেশনশিপটা বৃদ্ধি পায়, এটা আপনি চেষ্টা করবেন। ওকে। সাধারণত কাস্টমার আর আর আলটিমেট বস অফ এনি বিজনেস, উপরে যে কথাগুলো বলেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝে নেবেন যে প্রতিটি কাস্টমারে হলো আপনার বিজনেসের বস। কাস্টমার যদি না থাকে, আপনার ব্যবসা চলবে না, আপনার কোনো কিছু চলবে না, এবং আপনার রিজিক কোনো কিছু আসবে না। এই জন্য কাস্টমার সাধারণত অন্য ভাষায় বলে মানে কাস্টমার ইজ গড, মানে কাস্টমার হইলো লক্ষ্মী, যেটা বলে কাস্টমার লক্ষ্মী। তো এই জন্য আমরা সাধারণত লক্ষ্মী টক্ষ্মী বলি না, আমরা বলি যে কাস্টমার আর আলটিমেট বস অফ এনি বিজনেস। যে কোনো ব্যবসার এই বস হলো কাস্টমার। কাস্টমার যদি না থাকে, আসলে ব্যবসা বিজনেস কোনো কিছু কি করবে না, টিকবে না। এই জন্য তাকে আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রোডাক্ট আর মেড ইন ফ্যাক্টরি বাট এক্সপিরিয়েন্স আর মেড ইন হার্ট, যে প্রোডাক্ট যদিও বা আপনার ফ্যাক্টরি থেকে এই তৈরি হয়, কিন্তু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, এটা আপনার একে অন্যের সাথে কানেকশনের মাধ্যমে হয়, একজন আরেকজনের সাথে যোগাযোগের মাধ্যমে হয়, কথোপকথনের মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়। কাস্টমার সার্ভিস ইন অল অ্যাবাউট ম্যানেজমেন্ট অফ কাস্টমার এক্সপিরিয়েন্স, যে মূলত কাস্টমার ম্যানেজমেন্ট যেটা আছে, কাস্টমার ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সের, কাস্টমার সার্ভিসের সব কিছুই মূলত কাস্টমার সার্ভিসের যে এক্সপিরিয়েন্সটা আছে এটাকে ম্যানেজ করার মধ্যেই যুক্ত থাকে। তাহলে আপনার
আপনি কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতেছেন, সেই ম্যানেজ করার অভিজ্ঞতাটা আসলে কাস্টমার সার্ভিস যুক্ত থাকবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে কাস্টমার লেভেল ডিউ টু ফলোইং রিজন, যে আপনার কাস্টমার মানে অনেকগুলো কারণে আপনার আপনার কাস্টমার আপনার কাছ থেকে চলে যেতে পারে। তো ন্যাচারাল কারণ হলো 18%, 18% কারণ ন্যাচারাল, যেগুলোর কারণে কাস্টমার আসে না। আর ডিস ডিসটিফ্যাকশন অ্যাবাউট সার্ভিস প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টের কারণে, আপনার প্রোডাক্ট খারাপ বা এই ধরনের সমস্যার কারণে 14% কাস্টমার চলে যায়। আর 68% কাস্টমার আপনার রং ট্রিট, অর্থাৎ আপনার বিহেভিয়ার খারাপ, আপনার আচরণ খারাপ, এই জন্য তারা চলে যায়। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। সুতরাং সো উই ক্যান স্টপ টু গো 82%, 82% কাস্টমার বাই গিভিং দেম বেস্ট এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু 82% কাস্টমারকে আমাদের যে বেস্ট এক্সপিরিয়েন্স আছে এটা আমরা মানে দিতে পারি, চেষ্টা করতে পারি। ব্যাড বিহেভ দেওয়াটাকে আমরা বন্ধ করতে পারি চাইলেই। বাকি 18% যেটা আছে সেটা তো ন্যাচারাল কারণ, ওইটা আপনি আসলে চাইলেই বন্ধ করতে পারবেন না। বাকি যে আপনার প্রোডাক্ট এবং সর্বোচ্চ ভালো ব্যবহার করা, এই দুইটার মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। আমাদের এটা চলে গেছে। কাস্টমার কি চায়, কাস্টমার আসলে কি আশা করে, এটাও চলে গেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজন বোঝাই, স্পষ্টভাবে কথা বলা, গুরুত্ব পাও, এটা আসলে কাস্টমার আশা করে। ঠিক আছে। মোটামুটি রিয়েল লাইফ এক্সাম্পল এটাও দিয়ে দিছি যে আপনি যদি আসলে কাস্টমার বিদায় দিতে চান, তাহলে এটার এই 4টা তাবিজ আছে যে কাস্টমার আপনার থেকে চলে যাবে, এটা আপনি চান। এমনটা যদি হয় যে আপনি ইচ্ছা করে চান কাস্টমার চলে যাক, আপনি 4টা কাজ করতে পারেন। কি কি কাজ করবেন? 1 নাম্বার হলো, যখন কাস্টমার আসতেছে তখন আপনি ফোনে কথা বলা শুরু করে দিবেন, অর্থাৎ কাস্টমারকে আপনি গুরুত্ব দিলেন না, কাস্টমারকে আপনি গুরুত্ব দিলেন না, তাহলে কাস্টমার কিন্তু চলে যাবে, তাকে গুরুত্ব দেননি মনে করে। 2 নাম্বার হলো, কাস্টমার কি চাচ্ছে এটা না বুঝে নিজের প্রোডাক্টের অন্য কোনো প্রোডাক্টের গুণাগুণ বলতে থাকে। কাস্টমার চাচ্ছে যে ওই থাইল্যান্ডের টরে নেবে, আপনি জাপানি টরের গুণাগুণ বলতে বলতে তার কান ঝালাফালা করে ফেলছে। ওই কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে আর প্রোডাক্ট নিবে না। প্রত্যেকটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সময় স্বল্পতা, এই জন্য আমি যাচ্ছি না। আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো এইভাবে হবে যে গেছেন কিনতে, একটা সে আপনাকে বুঝিয়ে দিছে অন্যটা, সুতরাং আপনার প্রোডাক্ট কেনা হয়নি। পুরাতন বড় কাস্টমার পেয়ে গেলে যেই কাস্টমারের সাথে কথা বলতেছিলেন তাকে ফেলে দৌড় দেওয়া, অর্থাৎ আপনার একজন ভ্যালুয়েবল কাস্টমার আসছে, এই, পরে আসছে অনেকক্ষণ পরে, আপনার কাছে একটা কাস্টমার আছে, তাকে ফেলে আপনি তার কাছে চলে গেলেন, এটা সাংঘাতিক রকমের মানে বদভ্যাস, এটা করা যাবে না। বরং দুইজনকে আপনার হ্যান্ডেল করতে হবে। এটার জন্য যেই ভ্যালুয়েবল কাস্টমারটা আসছে তাকে আপনি বলতে পারেন যে স্যার কেমন আছেন, কি আসল বিষয় বলে আপনি বলতে পারেন, স্যার আমাকে একটু যদি 1 মিনিট সময় দিয়ে আমাকে সহযোগিতা করেন, আমি তাকে একটু বিদায় দিতে চাই। তখন কিন্তু ওই কাস্টমারও আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, সেও মনে করবে যে আপনি তাকে মূল্যায়ন করতেছেন, মূল্যায়ন করেই কিন্তু তাকে আপনি তার কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছেন, তখন সেই কাস্টমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে না। ঠিক আছে। 4 নাম্বার হলো যে আপনার স্টকে পড়ে থাকা মাল জোর করে কাস্টমারকে গুছিয়ে দেয়া। কাস্টমার আসছে এক কাপড় নিতে, আপনি জোর করে তাকে অন্য অন্য প্রোডাক্ট আপনি ধরাই দিলেন, যে একটা স্টকে আছে, স্টকে তাকে এমন ভাবে বুঝলেন, ভাই আমার এটা আছে, আপনি কম দেন, ভাই এটা আপনি 2 টাকা দেন, কোনো সমস্যা নেই, খুব ভালো খবর, আপনি নিয়ে যান, শুধু আপনার জন্যই এই মানে স্পেশাল অফারটা আমি দিচ্ছি। তো এই ধরনের কথা বলে মূলত তাকে কোনো কিছু গুছিয়ে দেয়া, দ্বিতীয়বার ওই কাস্টমার আপনার কাছে কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। সুতরাং এই জায়গাগুলোতে আমরা খুব খেয়াল রাখবো। প্রবলেম সলভিং যেটা আমি বলেছি, এগুলো আলোচনা আসলে হয়ে গেছে, এটা আসলে নতুন করে আলোচনার কিছু নেই। এটাও কমপ্লেন ম্যানেজমেন্ট 4 স্টেপ, যে ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ সমস্যা সমাধানে আমরা কয়টা কাজ করতে পারি, এটা চলে গেছে। সব আলোচনা আলহামদুলিল্লাহ উপরে চলে গেছে। আলহামদুলিল্লাহ। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে যে কোনো কাস্টমার আসলে যে বিক্রিত পণ্য ফেরত ফেরত নেই না এই শব্দ বলবেন না, বরং আমরা বিক্রিত পণ্য ফেরত নেই এই ধরনের কোনো সার্ভিস আপনি চালন করতে পারেন। যেমন আপনার অনেক সময় আমার সাথে এমন হয়েছে যে বড় কোনো প্রোডাক্ট দিয়েছি, এই নেওয়ার পরে সে বলতেছে ভাই প্রোডাক্ট তো আমি নিব না, আমি নিশ্চিত জানি সেই প্রোডাক্ট আমি ফেরত নিন, আমার লস। তারপরে বলছি ঠিক আছে ভাই, আপনি আমার কাছে প্রোডাক্টটা দিয়ে যান। ফলে কি হয়েছে, সে নেক্সট এর চেয়েও ভালো প্রোডাক্ট আমার কাছ থেকে কি করেছে, নিয়েছে, এবং আরো অনেক কাস্টমার আমার কাছে সে দিয়েছে। যেমন আজকে আমি একটা ডক্টরের দোকানে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতে একটা সিল দিয়ে দিল যে ভাই আপনার যে কোনো ওষুধ যদি অতিরিক্ত থেকে যায় এবং ইনটেক থাকে, আপনি কিন্তু ফেরত দিতে পারবেন, ফেরত দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমার কি হলো, তার প্রতি বিশ্বাসটা, যে পরবর্তীতে অন্য যে কোনো কাস্টমারকেও, আমার পুরো হসপিটালের কাস্টমারকেও কিন্তু আমি তার কাছে বলবো, ভাই আপনি যত খুশি আপনি ওষুধ আনেন, আপনি ফেরত দেওয়ার সুযোগ আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমরা খেয়াল রাখবো। সুতরাং সবচেয়ে বড় ব্যাপার হলো হ্যাপি কাস্টমার বিগ বিজনেস রেজাল্ট। আপনার কাস্টমার আপনার কাছে আপনার আপনার উপর খুশি, আপনার ব্যবসা
কি বলে, মানে এই আলাদিনের চেরাগের মতো হয়ে যাবে। এজন্য কাস্টমারকে খুশি রাখবেন, আপনার বিজনেস অটোমেটিকলি গ্রোথ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইরান, আহসানাল জাযা। ভ্যালু ইউরসেলফ সর্বশেষ, যে ইফ ইফ ইউ অল ফেল ইন ইউর ইয়েস আইস, ইউ লস্ট এভরিথিং। যে আপনি যদি নিজের চোখে আপনি ফেল হয়ে যান, খেয়াল রাখবেন, আপনি যদি নিজের চোখে ফেল হয়ে যান তাহলে আপনি আর কোথাও জিততে পারবেন না। এজন্য ভ্যালু ইউরসেলফ, আপনি নিজেকে মূল্যায়ন করুন, নিজের প্রতি যত্নশীল হন, নিজের প্রতি সতর্ক হন, নিজেকে ভ্যালু দিয়ে আপনি সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু করবেন, অনেক উন্নত কিছু করবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আপনি নিজের চোখে কখনো হেরে যাবেন না, শক্তি রাখেন, সামর্থ্য রাখেন, সতর্ক নিয়ে চলেন, ভুলগুলোকে চিহ্নিত করেন, এটাকে সমাধান করে সামনে যান। লাস্ট আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেখাচ্ছি। এই যে আজকে আমি গ্রুপে ঢুকেছিলাম, তো ঢুকার পরে এই একজন মেসেজ দিয়েছিল গ্রুপের মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে, যেটা আপনারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজটা করেছেন, এজন্য আমি শুরুতে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলাম। আমি এখন আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি, যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এটার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এই উত্তম জাযা দান করুন। তো এখানে আমাদের কাস্টমার সার্ভিসের একটা এক্সপিরিয়েন্স হলো, যে এই যে এই দুইটা রিয়েক্ট, এই দুইটা রিয়েক্ট আপনি কি বুঝতেছেন? একজন লাভ রিয়েক্ট দিয়েছে, মানে যে লাভ রিয়েক্টটা দিয়েছে আপনার, এই যে এটাতে যে লাভ রিয়েক্টটা দিয়েছে, এটার মধ্যে প্রথম হলো প্রথম হলো যে উনি এটাকে পছন্দ করেছে, এজন্য লাভ রিয়েক্ট দিয়েছে। দ্বিতীয়ত মুমিনুল ইসলাম ভাই দিয়েছে রাগের রিয়েক্টটা। তো এখানে ব্যাখ্যাটা আমি কিভাবে করতে পারি? তো এখানে আসলে আমি ব্যাখ্যাটা করেছি, মুমিনুল ইসলাম ভাই এই এটা রাগ করে বলেনি, মানে উনি এখানে রাগ দেখাননি, বরং হয়তো উনি কাউকে এই ইমোজিটা আগে পরে দিয়েছিলেন, এখন এটা তার সামনে চলে এসেছে, উনি লাভ রিয়েক্ট দেওয়া বা লাইক রিয়েক্ট দেওয়া এই ধরনের কোন একটা রিয়েক্ট দেওয়ার জন্য গিয়েছেন, তো মিস্টেক এটা হয়ে গেছে। আমি বলে দিয়েছি এটা মিস্টেক। তাহলে এই যে আপনি চিন্তা করে তাকে ভুল বোঝা থেকে রক্ষা করা, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপারটা আপনারা খুব বেশি খেয়াল রাখবেন এবং এই সতর্ক থাকবেন, যে অনেকে আপনার কোন একটা ব্যবহারে ভুল বুঝতে পারে, অথবা আপনি আপনি এই অন্য অন্য কোনো কিছুতে এ ধরনের হতে পারে। তো সে জায়গাতেও আপনি বুঝবেন। এখানে কিন্তু আমি নিজেও রাগ করতে পারতাম, যে হ্যাঁ, মোমিনুল ইসলাম ভাই কেন রাগের ইমোজিটা দিয়েছে, অথচ কিন্তু এই বেচারা কখনো রাগের ইমোজি দেওয়ার কথাই না, এটা স্বপ্নেও কল্পনা করার সুযোগ নেই। তাহলে আমি কি ভাবতে পারি? এখানে অবশ্যই মিস্টেক হয়েছে। যখন আমি মিস্টেক মেনে নিলাম, তখন কিন্তু তার উপর আমার কখনো রাগ থাকবে না। এবং যখন এ ধরনের আমাদের অনেক সময় হবে, তখন যার উপর আমাদের রাগ নেই, উনি কিন্তু আমাদের উপর ভালো এক্সপিরিয়েন্স কি হবে, গেদার হবে। তো এই জন্য আমরা এভাবেই কিন্তু আমরা বুঝে নিব। এবং যিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আমাদের এক ভাই, তো তাকে যখন আমি এভাবে বলে দিয়েছি, একদম আপনাদেরকে যেভাবে বলেছি এভাবেই, ফলে কিন্তু ওনার যে মানে কোনো ধরনের যদি রাগ গুসা হয়ে থাকে, যে তখন কিন্তু সেটা আর কি করবে না, থাকবে না। কারণ হলো ওনার একটা মানে উনি আমাকে দেওয়ার অর্থ হইলো যে আমরা একটা ভালো কাজ করতেছি, তো ভালো কাজের ক্ষেত্রে উনি এটা কিভাবে করতে পারেন, এ ধরনের একটা এই ইয়া ছিল। তো ফলে আমি যখন বুঝিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আর কোনো কি নেই, প্রবলেম নাই। তো এই জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা সতর্ক থাকতে পারি ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা। আশা করছি আপনাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং হচ্ছেন, এটা আমি পূর্ণ বিশ্বাস রাখি। যদি আপনার ফিডব্যাক দিচ্ছেন না, এ ব্যাপারে আমি অনেক আপসেট, দুঃখিত। আমি আপনাদের আনমিউট করার সুযোগ দিয়েছি। জাজাকাল্লাহ খাইরান। আপনারা কারো কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা খুব দ্রুত সময়, অর্থাৎ এই 2-4-5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। জি, আপনার কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হজরত, রহমতুল্লাহ। জি হুজুর, ওই যে মোবাইলে যে মেটা এডস যে সফটওয়্যারটা আর কি, হুম। এটা মানে লগ ইন করতে পারতেছি না আর কি। এটা লগ ইন আপনার ফেসবুক আইডি কিভাবে করতে হবে? হবে, আর এটার জন্য প্রথম শর্ত হলো আপনার ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ফেসবুক আইডি থেকে লগ ইন করতে হবে। আপনার ফেসবুক আইডি মোবাইলে লগ ইন থাকতে হবে। যখন মেটা অ্যাডসে যাবেন, তখন আপনাকে দেখাবে যে আপনি কোন আইডি থেকে অ্যাক্সেস নিতে চান। ওটাতে ক্লিক করে আপনি সামনে যাবেন, অথবা নতুন করে এখানে আপনার যেই আইডির যেই ইমেল পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন। জি জি হুজুর, বুঝতে পারছি। জি, জাজাকাল্লাহ। আর কোনো ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমাদের গত ক্লাসের ভিডিওটা তো আপলোড করা হয়নি মনে হয়। আমি সম্ভবত গ্রুপে বলেছিলাম, মেবি নাকি বলি নাই, খেয়াল নেই।
যে আমি এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টেও আপনাদের গত ক্লাস এবং এটা নিতে পেরেছি, এটার জন্যই আসলে আমি নিজেকে সৌভাগ্যবান এখনো মনে করছি। দায়িত্বের ভিতরে হলেও হলেও যদি আমি আপনাকে এক্সকিউজ দিতে পারতাম যে ভাই ক্লাস করাবো না, সেটা দিতে পারতাম, কিন্তু সেটা না দিয়ে আমি করিয়েছি। বাট এখানে যেটা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সেটা হলো যে ক্রিটিক্যাল মোমেন্টে আমি আসলে ল্যাপটপ ওপেন করে যে আপনাকে সেই ভিডিওটা আপলোড করে দিব এটুকু সুযোগ আমি পাইনি। পুরো সময়টা আমার হসপিটালে কাটতেছে আর কি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও দিয়ে দিব, এটা একটু সময় লাগবে আর কি, এটার জন্য আমি আপনাদের কাছে সরি। জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহমতকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি। জি বলেন। বাচ্চার কি অবস্থা এখন, বাচ্চা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আগের চেয়ে অনেক অনেক ডেভেলপ হয়েছে। বিশেষ করে আপনারা যেভাবে উদ্যোগ নিয়ে দোয়া করেছেন, আমার মনে হয় যে এরপরে আল্লাহ তাআলা সুস্থ না দেওয়ার কোনো কারণ নাই। আমি তো মনে করি যে আপনারা আল্লাহ তাআলার সাথে বাজি ধরে ফেলছেন, যে বাজি ধরছি, তুমি হয়তো জিতায় দিবা, নয়তো হারার কোনো সুযোগ নেই। আমার কাছে এটাই মনে হয়েছে। সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা যখন বাজি ধরে তখন আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দেন না। জি ওস্তাদ, আজকে আসলে আমি ক্লাসের শুরুর দিকে জয়েন হতে পারি নাই। জি মাঝখানে বলেছিলেন আজকের ভিডিওটা মনে হয় দেওয়া হবে না, তা আমি তো অনেকটা মিস করে ফেললাম। এই জন্য একটু অনুরোধ করছি, যদি দেওয়া যায় ভালো হবে না। আল্লাহ সহজ করুন। জি জাযাক- আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ। স্যার আসলে ইমোজিটা মিস্টেক হয়ে চলে গেছে, আমি তো লাভ লেট দিতে গেছিলাম, ওইটা হয়তো না না, আমি আমার খেয়াল করি না। আমি জি জি জানি স্যার। এটা মিস্টেক জি হয়েছে, স্যার। আমি জানি এবং নিশ্চিত জানি আর কি যে মিস্টেক হয়েছে। জি স্যার, আমি নিজেও 2 পারা পড়ছি, আর 1 পারা পড়তে পারি নাই। ইনশাআল্লাহ ডিউটি শেষ করে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করছি। স্যার আর বিষয় হলো কমিউনিকেশন, সাপোজ ইংরেজিতে আমরা অনেক দুর্বল, তো তাই হ্যাঁ বিশেষ করে জগতে, মার্কেটিং জগতে যদি আমরা ইংরেজি আহ, করতে চাই, কাজ করতে চাই, হুম। যেরকম ইংরেজি, এই এই ইংরেজি গুলো কি আপনার কোনো কোর্স আছে কিনা শেখার, একটু জানতে চাইছিলাম। না, আমার ব্যক্তিগত কোনো কোর্স নেই, তবে আমরা খুব দ্রুতই একটা ইংলিশ কোর্স, অর্থাৎ আমি পার্সোনালি একটা ইংলিশ কোর্স আমি লঞ্চ করব। এছাড়া হলো আমাদের কমি ইউথ ক্লাবের ইংলিশ কোর্স আছে, এটা হয়তো আমরা চেষ্টা করতেছি রোজার মধ্যে এটা অল্প সময়ের জন্য চালু করা যায় কিনা। আপনারা সেটাতে যুক্ত হলে আমি আশা করছি আপনাদের এই বেসিক লেভেলের যে ইংলিশের দুর্বলতা আছে এটা আপনাদের কেটে যাবে এবং আপনারা ভালো কিছু করবেন। জি স্যার, ওইটা করছি, মাহমুদ হাসান স্যারের জি ইংলিশ জি কোর্সের করছিলাম জি জি বেসিক, মানে এই সেক্টরের বিষয়ে যে ইংলিশ কোর্স গুলো আর কি। আপনি যদি আরো এক্সপার্ট হতে চান তাহলে আপনার আরেকটু হায়ার লেভেলের কোর্স কিনতে হবে জি স্যার, এটাই আর কি চাইছিলাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আর কোনো ভাই আছেন, কোনো প্রশ্ন? আর কোনো ভাই আছেন, কোনো প্রশ্ন? ইসমাইল হোসেন রহমানী ভাই, তৌফিক খান ভাই। জি আমি করছি স্যার, একটু কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি হুজুর, আমি বলছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসলে আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের যেন উত্তম জাযা দান করেন। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রাণপণ ভাবে আমি দোয়া করি। এবং আমার কাছে মনে হয়েছে আপনারা আহ, আহ, নিজেরা পোস্টও করতে পারেন যে জীবনে কখনো আল্লাহ তাআলার সাথে বাজি ধরা যায় এটা কল্পনা করা যায়। এবং আল্লাহর প্রিয় বান্দারা যখন বাজি ধরেন সেটা আল্লাহ কখনো কি করে দেন না, ফিরিয়ে দেন না। আমি আশা করি যে আপনাদের এই বাজির ফলে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেছেন এবং অসম্ভব রকমের সুস্থতা দান করেছেন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। হয়তো হয়তো 1-2 দিনের মধ্যে রিলিজ করে দিবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। এখনো পর্যন্ত ডক্টররা ভালোই বলছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে আগের তুলনায় বেশি ইমপ্রুভ। সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন সহজ করে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।